আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ সেশন। আমরা টেক্সট বুক নিয়ে পড়াশোনা করব, অর্থাৎ আমাদের এইচএসসি লেভেলে আমাদের কি বই ছিল, একটা ইংলিশ ফর টুডে, যেটা আমাদের স্ক্রিনের উপরে উঠে আছে। এই বইটা আমরা আজকে পড়বো। এই বইটা আমি আবারও বলে দিই যে আমাদের এই ব্যাচে বি ইউনিট, সি ইউনিট অনেক ধরনের ক্যান্ডিডেট আছে। গুচ্ছ দিবা, আজকে একটা গুচ্ছের ডেটও তোমরা দেখছো, যে ডেটটা মোস্ট প্রবাবলি হয়ে যেতে পারে পরীক্ষা গুচ্ছের। তবে এখানে একটা ব্যাপার কাজ করতেছে, গুচ্ছ থেকে অনেক ইউনিভার্সিটি চলে যাচ্ছে। যেমন তোমরা হয়তো ফেসবুকে থাকো, তোমরা জানো যে ইসলামিক ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বলে একটা ইউনিভার্সিটি আছে, বা ইসলামী ইউনিভার্সিটি যেটা কুষ্টিয়া, তারাও গুচ্ছে থাকবে না বলে জানিয়ে মোটামুটি ডিসিশন নিয়ে ফেলেছে তারা। আনুষ্ঠানিকতা বাকি, জগন্নাথ থাকছে না, এবার জগন্নাথেও হবে, যেটা আমাদের সময় হতো। আমরা আমরা এক্সপেরিয়েন্স করতাম, যেই দিন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ঠিক একটু পরেই, মানে দুপুরের দিকে জগন্নাথের এক্সামটা হয়ে যেত, যে যে ইউনিটের পরীক্ষাগুলো হতো যেই যেই দিন। সো আমার মনে হয় জগন্নাথের এক্সামটা তোমরা ওইভাবেই পেতে পারো এইবার, অনেক বছর পরে, অর্থাৎ ইউনিভার্সিটির এক্সামের ঠিক পরের সেশনটায়, মানে সকাল ইউনিভার্সিটি এক্সাম, দুপুরে মনে করো জগন্নাথের, স্টুডেন্টদের কষ্ট কম হয়। কারণ বারবার আসবা ঢাকায় পরীক্ষা দিতে, এটা তো খুবই কষ্ট। তো যারাই টার্গেট নিচ্ছ, দেখো দিন দিন ঘনিয়ে আসতেছে, দিন চলে যাচ্ছে, মেডিকেল হয়ে গেল, মেডিকেলের ভর্তি প্রসেস শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো তোমরা বুঝতে পারতেছো যে তোমাদের জন্য ওই সময়টা চলে আসতেছে। কারণ আমরাও এখন যেই মুহূর্তটা, এই মুহূর্তটা খুবই মানে ক্রাঞ্চ একটা সিচুয়েশন, খুবই আহ ইন্টেন্স একটা ভাইব থাকা দরকার সবার ভিতরে, যে না আমি এই জিনিসগুলো করবো, এই জিনিসগুলো শেষ করব। তো তারই ধারাবাহিকতায় আমরা ফার্স্ট পেপার শুরু করলাম, আমাদের রিটেন ক্লাসও শুরু হয়ে যাবে নেক্সট উইক থেকে হোপফুলি। এন্ড এর মাঝখানে ইন বিটুইন যেই যে টপিক গুলো আছে, ফর এক্সাম্পল আবারও বলতেছি, মনে করো তোমাদেরকে ভার্ভ ন্যারেশনটা কালকে শেষ করতে পারিনি, যে কালকে বিকাল সন্ধ্যায় ক্লাস নিয়েছিলাম, তাই পর পর ঘন্টার ব্যবধানে আরেকটা ক্লাস নিতে চাইনি। তো ন্যারেশনটা আমরা দিয়ে ফেলবো, আর তার সাথে সাথে পিন পয়েন্ট এররের প্র্যাকটিস এন্ড এমসিকিউ প্র্যাকটিস যেগুলো আছে, তো এগুলো আমাদের হয়ে যাবে সাবসিডিয়ারি হিসেবে। এগুলো প্রত্যেকটা ক্লাসে আমরা প্রচুর প্র্যাকটিস করতে পারবো, এক্সামসও আমরা দিতে পারবো। বাট যেটা আমরা করতে পারবো না সেটা হচ্ছে এই যে এই ভোকাবুলারিকে শেখা, এই ভোকাবুলারিকে ধরে ধরে বোঝা। সো আমরা অলরেডি কিছু লেকচার শিট প্ল্যান করে ফেলেছি। আমি ভেবেছিলাম তোমাদেরকে একত্রে দিব, বাট একত্রে দিব না, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমরা একটা অংশ করে আমরা দিয়ে দিব, যেখানে প্র্যাকটিস করতে পারবা রাইটিং এর জন্য, মানে রিটেন পার্ট যেটাকে বলছি। এবং হোপফুলি সেখানে ভোকাবুলারি কিছু পার্টও থাকবে, অর্থাৎ তুমি সেখানে কিছু কিছু জিনিস, এই সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব টাইপের জিনিসও থাকবে। তো এই জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। আমি আবারও বলছি, আমি তোমাকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখাই দিতে পারবো, এইভাবে লিখো, প্রশ্নের উত্তরটা দাও, বা দিন শেষে ইউ আর দ্য ওয়ান হু ইজ রেসপন্সিবল, তাই না? হলো, ইউ আর দ্য ওয়ান হু ইজ রেসপন্সিবল, হইছে না? ওয়ান হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, ইজ হচ্ছে কি সিঙ্গুলার, রাইট? তাহলে তুমি কিন্তু রেসপন্সিবল তোমার ভালো বা মন্দের জন্য। তুমি ভালো করলেও ক্রেডিট আমার না, তুমি মন্দ করলেও, টু বি অনেস্ট, আমাকে দোষারোপ করে কোনো লাভ হবে না, কারণ ওই ক্রেডিটটা তোমাকে নিতে হয়। তো আমি আবারও বলবো, আমি চাই না তোমরা কেউ মন্দ করো। যারা পরিশ্রম করতেছো এবং করবা, যারা মনে রাখতে পারবা, দিন শেষে এখানে খেলাটাই হচ্ছে যে যত বেশি মনে রাখতে পারে। এন্ড ভোকাবুলারি পার্টটা যে এত ইম্পর্টেন্ট, এটা কিন্তু এই যে 2 মিনিট কথা বললাম এটা নিয়ে, 2 মিনিট তুমি একটা ভোকাবুলারি শিখতে পারতা। ফর এক্সাম্পল রিপ্রেশন বা সাপ্রেশন, এই যে সাপ্রেসড, রিপ্রেসড, এই যে ওয়ার্ড গুলো, এগুলো শিখতে। সো তোমাকে বুঝতে হবে যে প্রতি মিনিটে, প্রতিনিয়ত, এখন তোমার কাজটাই বাকি। মোটিভেশন আমি পছন্দ করি না, বা মোটিভেশনাল কথাবার্তা আমি পছন্দ করি না, বাট তারপরও বলতে হয়, বিকজ তোমরা আবার মানে রুটি রুজি, তোমাদের দিন রাতের মানে ব্যাপ্তি চলাটা সবকিছু ভিত্তি করে হয়। তাই বলতে হয় যে মোটিভেশনটা এইভাবে নাও, যে প্রতিনিয়ত তুমি কিছু শব্দ শিখছো, প্রতিনিয়ত তুমি সেন্টেন্স, তবেই তুমি রাইটিং পার্ট এবং এই মানে টেক্সট বুক পার্ট থেকে ভালো অ্যান্সার করতে পারবে। যারা সি ইউনিটে আছো তাদের জন্য এইটা সাবসিডিয়ারি হিসেবে কাজ করবে, অর্থাৎ হুবহু কোয়েশ্চেন না আসলেও এখানে যে আমরা প্র্যাকটিস গুলো করবো, এই প্র্যাকটিস গুলো আলটিমেটলি হয়তো বা সিনোনিম, অ্যান্টোনিমে চলে আসলে আসতেও পারে, হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্বে চলে আসলে আসতেও পারে, বা রাইটিং এ যদি সি ইউনিটে কোয়েশ্চেন এমন আসে যে ভাই আমাদেরকে সেন্টেন্স মেক করতে হচ্ছে, যেটা বি ইউনিটে আসে সচরাচর, যদি এমন আসে, এসেই পড়ে সামহাও সহজ করে, তাহলে তোমরা সেখানেও বেনিফিটেড হবে। হোপফুলি যে যারা ক্লাস করতেছো, এইটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে করবা, শুধু বি ইউনিট বাকিরা করবো না, আরে ভাই আমি তো এই ইউনিট, আমার লাগবে না, এই ইউনিটের কোয়েশ্চেন সহজ হয়, ভাই এই ইউনিটেও কিন্তু রিটেন আছে। তো ডোন্ট ফরগেট ইট, এটাকে ভুলে যেও না। এই ইউনিটেও রিটেন আছে, এবং এই ইউনিটেও রিটেন কোয়েশ্চেন যে কোনো সময় চেঞ্জ করতে পারে। 15 নম্বরের কোয়েশ্চেন যা মন চায় তা দিবে। তুমি খালি ভাববা প্যারাগ্রাফ, ইমেল দিবে, সামারি দিবে, নো। তার মন চাইলো সে কোয়েশ্চেন অ্যান্সার দিল, তার মন চাইলো সে সেন্টেন্স মেকিং দিল। তো ইউ নেভার নো যে তুমি কি কোয়েশ্চেন পাচ্ছ।
তো আমি একদম শুরুতেই 5-7 মিনিট এই জন্য নিলাম যাতে করে অ্যাজ এ স্টুডেন্ট তুমি চিন্তা করতে পারো এই কথাগুলো শুনে যে তোমার কি করা উচিত। তাহলে আসো আমরা ক্লাসে ফেরত আসি। তাহলে ইংলিশ ফর টুডে বইটা আমরা যখন এইচএসসি তে পড়েছি তখন আমাদের সামনে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে শর্ট সিলেবাস। কি ছিল? শর্ট সিলেবাস। আর তোমাদের এই এডিশনের বই থেকেই কোয়েশ্চেন আসবে, এটা আমার বিশ্বাস। তোমাদের সেপ্টেম্বর এডিশনের বই থেকেই কোয়েশ্চেন আসবে, সেপ্টেম্বর 2020। কারণ আমরা সব জায়গায় দেখেছি রিভাইজ সিলেবাস থেকে কোয়েশ্চেন করবে বলেছে। কি বলেছে? রিভাইজ সিলেবাস। যদিও তোমরা এক্সাম দিয়েছো কিসের উপর কেউ বলতে পারবা? যারা আছো কমেন্টে, কমেন্টে কি কেউ বলতে পারবা তোমরা যারা আছো যে তোমরা কিসের উপর এক্সাম দিয়েছিলে? তোমরা কিসের উপর এক্সাম দিয়েছিলে বলো? তোমরা কিন্তু এক্সাম দিয়েছিলে বেসিকলি কিসের উপর? তোমরা দিয়েছিলে হচ্ছে রিভাইজ সিলেবাসের উপর। কিসের উপর? রিভাইজ সিলেবাসের উপর। মনে আছে কার কার? তার মানে তোমরা কিন্তু শুধু রিভাইজ সিলেবাস না, এর আরো একটা ভার্সন রিভাইজ সিলেবাসের উপর পরীক্ষা দিয়েছো। তো তোমাদের আরো কম সংখ্যক কি ছিল? ইউনিট ছিল। তবে আমরা চেষ্টা করব সবগুলো ইউনিটেরই কি পড়তে, সবগুলো ইউনিট মানে সবগুলো ইউনিট। এখানে আমি কোনো কিছু বাদ দিতে বলবো না, আমিও বাদ রাখবো না ইনশাল্লাহ। সবগুলো ইউনিটের আমরা কি করব? সবগুলো ইউনিটের ভোকাবুলারি পার্ট আমরা শেষ করব ইনশাল্লাহ, ভোকাবুলারি পার্ট। এবং তার সাথে সাথে প্রত্যেকটা ইউনিটের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এতদিন ভাইয়া কি করে পড়াইছি, এখানে যারা আছো, যারা আমার অ্যাডমিশন বেচে, তোমরা কি আমার ক্লাস করেছো এইচএসসি তে? কেউ আমাকে একটু বল। তাহলে আমাকে বলো, আমরা যখন পড়েছি এইচএসসি তে আমরা কি করার চেষ্টা করেছি? আমরা এইচএসসি তে আমাদের মূল উদ্দেশ্য ছিল, ধরো এই সেন্টেন্সটা, ইটস রিজার্ভড বাই দ্য পাবলিশার। আমরা আগে বুঝছি যে এখানে পাবলিশারের যে রিজার্ভেশনের ব্যাপারটা আছে বা তার যে একটা রাইট আছে, কপিরাইট যেটাকে আমরা বলি, তো ওই রাইটটার ব্যাপারে এখানে বলা হয়েছে। এখানে আমরা বোঝার চেষ্টা করছি যে রিজার্ভ বলতে কি বুঝি। তারপর আমরা এটাও বোঝার চেষ্টা করছি যে এখানে অল রাইটস দিয়ে সব ধরনের সত্ত্বাধিকারকে বোঝানো হয়েছে, মানে সব ধরনের অধিকারকে বোঝানো হয়েছে। এখন আমরা আরো ডিপলি যাব, তখনও ডিপলি পড়ছি, বাট এখন আরো ডিপলি যাব, আরো মানে ব্যাখ্যা করে পড়তে হবে। তবে এখন আর বাংলা নিয়ে চিন্তা করবো না, যেটা বাংলা কি হয়েছে, কেন হইলো। এখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আগাবো। একটা ওয়ার্ডের ইংলিশ টু ইংলিশ মিনিং জানার চেষ্টা করব, একটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম অ্যাটলিস্ট একটা করে হলেও জানার চেষ্টা করব। এইটা হবে আমাদের উদ্দেশ্য, আমি আবারও বলছি। এবং সেই ক্ষেত্রে গ্রামাটিক্যাল পজিশনটা কি সেটাও আমরা দেখার চেষ্টা করব, বিকজ বিগত বছরে বহু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বহু গ্রুপ ভার্ব টাইপের জিনিস বা বহু বিভিন্ন গ্রামাটিক্যাল আঙ্গিকে আসা জিনিস ফার্স্ট পেপারের বইয়ের লাইন থেকে হুবহু দিছে। তার মানে এই বইটা পড়ার ভিতরে একটা অন্যরকম মজা আছে। আর তাছাড়া আমাদের পয়েম বলে একটা সেকশন আছে, তোমরা জানো। এখন কিন্তু মেডিকেলও এইবার একটা কোয়েশ্চেন আসছে, যদিও এটা খুবই বেসিক এবং খুবই সহজ কোয়েশ্চেন ছিল। এটা অনেকে নাকি ধরতে পারে নাই, না ধরতে পারার কোনো কারণ ছিল না। সো এই পয়েম নামক সেকশন থেকে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের সামারি গুলো জানতে হবে অ্যাজ ইউজুয়াল, যেটা কিনা আমরা ট্রাই করেছিলাম সামারি পড়ে ফেলা সবগুলো পয়েমের, যেগুলো রিভাইজ সিলেবাসে ছিল ইউনিট ওয়াইজ। আমাদেরকে সামারির সাথে সাথে এখানে অবশ্যই ভোকাবুলারি পার্টটার উপর ডাবল জোর দিতে হবে, বিকজ ভোকাবুলারি পার্টটা থেকেও দেখতেছি এখন কোয়েশ্চেন আসতেছে। সো কবিতার যে ওয়ার্ডস গুলো আছে, কবিতাগুলো, সেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। এবং খুবই ইম্পর্টেন্টলি যে আমাদের লিটারেরি পার্টটা আছে, অর্থাৎ আমাদের লিটারেচার এটার সাথে কিভাবে যুক্ত সেটাও একটু মাথায় রাখতে হবে। সো লিটারেচারের কিছু স্পেশাল ওয়ার্ড আছে, কিছু স্পেশাল ওয়ার্ডের কিছু স্পেশাল মিনিং আছে, সেগুলো কি এবং কেন সেগুলো আমাদেরকে পড়তে হবে। এবং এটার জন্য আমি একটা লেকচার শিট দিয়ে দিব। তোমরা যারা অফলাইনে পড়ো ওইখানেও অনেক লেকচার শিট পেয়েছো, যারা বিভিন্ন জায়গা অনলাইন আরো বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত আছো সেখানেও হয়তো পেয়েছো, ভাইয়াও দিয়ে দিব। সেটা যদি একটু ভালো করে ফলো করো, আই ডোন্ট থিঙ্ক যে লিটারেচার পার্ট থেকে তোমার অ্যান্সার করতে খুব কষ্ট হবে, বোথ এমসিকিউ এন্ড রিটেন। আমি আবারও বলতেছি, বোথ এমসিকিউ এন্ড রিটেন দুইটাই মাথায় রাখতে হবে। এবং যারা সি ইউনিটের আছো তাদেরকে আমি একটা কথাই বলবো, শুধু বি ইউনিটেরই যে এটা ইম্পর্টেন্ট তা না। আমার মনে হচ্ছে যে সি ইউনিটের ক্ষেত্রেও এমন চলে আসতে পারে, হু নোজ, যে তোমাদের যদি তোমাদের অনুবাদ আসার সম্ভাবনা আছে। তোমরা কারা মনে করো আমাকে বলো, যারা সি ইউনিটের আছো? ভাইয়া আমি মনে করি যে অনুবাদ আসার সম্ভাবনা আছে। না, জীবনে মনে করি না জীবন অনুবাদ আসবে না। আপনি এটা লিখে রাখতে পারেন, বলো, আমি শুনতে চাই। যেহেতু ভাই ট্রান্সলেশন আছে সেক্ষেত্রে অনুবাদ আসতে পারে। আচ্ছা, তার মানে তোমরা হাইন্ডসাইটে ভাবতে পারো যে না আছে, তাই না? সম্ভাবনা আছে। আমি বলি
ভীষণ সম্ভাবনা আছে, ভীষণ সম্ভাবনা আছে, সম্ভাবনা শুধু নাই না, মানে ভীষণ সম্ভাবনা আছে যে অনুবাদ চলে আসতে পারে এবং সেটা পয়েম থেকে চলে আসতে পারে। তো তুমি যদি এখানে গুরুত্ব না দাও তাহলে তুমি এখানে হোঁচট খেতে পারো, একদম বিশাল হোঁচট খেতে পারো। তাই আমরা যখন ট্রান্সলেশনটা পড়বো এই রাইটিং পার্টে, আমাদের যখন কি থাকবে সেন্টেন্সের স্ট্রাকচার ওয়াইজ ট্রান্সলেশন, আমাদের যখন ট্রান্সলেশন থাকবে হচ্ছে মনে করো একটা বড় বড় সেন্টেন্সের ট্রান্সলেশন, তখন আমরা চেষ্টা করব পয়েম গুলোরও বাংলা পড়ে ফেলতে এবং বাংলা টু ইংলিশ কিভাবে হতে পারে সেটা বুঝে ফেলতে। কারণ যদি অনুবাদ চলে আসে পয়েমের তাহলে কিন্তু একটু ট্রিকি হয়ে যেতে পারে। তবে দোয়া করি যেন না আসে, এই টাইপের জিনিস যেন চিন্তাও না করে টিচার। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের ফার্স্ট পেপার বইটা কেন পড়তে হবে, তার সাথে রিটেনের কি সম্পর্ক থাকতে পারে এবং এখান থেকে আমরা কি পড়বো। তাহলে আমি আবারও বলতে দিচ্ছি, ভোকাবুলারি পার্ট দিয়ে আমি মূলত মেমোরাইজিং পার্টকেই বোঝাচ্ছি আলটিমেটলি, এখানে কমা দিব না, এটা আমরা মেমোরাইজিং পার্টকে বোঝাচ্ছি। আর মেমোরাইজিং পার্ট মানে কি আমার সাথে সাথে বলো। মেমোরাইজিং পার্ট মানে হচ্ছে সবার প্রথম ভোকাবুলারি, তার মানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, একদম মানে সহজ করে বলি সিনোনিম অ্যান্টোনিম। আর একটা হচ্ছে যেটা তোমরা এই যে মানতে চাও না, সেটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ মিনিং। এটা যখন আসবে তখন ভাইয়ার কথা মনে করো যে ভাইয়া বলছিল ইংলিশ টু ইংলিশ মিনিং, এটা তোমরা অনেকেই এটাকে পাত্তা দাও না বা এটাকে অ্যাভয়েড করো। এইটা অ্যাভয়েড করা যাবে না। আমরা সারা জীবন শুধুমাত্র ইংলিশ টু বাংলা পড়ছি, আমি নিজেও তোমাদেরকে তাই করছি, ইংলিশ টু ইংলিশ মিনিং পড়াই নেই বললেই চলে, বা বললেও শুধু কয়েকটা হাতে গোনা। সো ইংলিশ টু ইংলিশ মিনিং এর উপর খুবই জোর দিতে হবে এবং যতটুকু পারা যায় আপেক্ষিক ভাবে, আমি বলবো না যে আক্ষরিক, বাট অ্যাটলিস্ট আপেক্ষিক ভাবে এটার এই মিনিং হতে পারে কাছাকাছি, এরকম ভাবে চিন্তা করতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন আমি যদি বলি রিভাইভ মানে কি, কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা রিভাইভ এই ওয়ার্ডটা, এই যে ওয়ার্ডটা রিভাইভ, এটার ইংলিশ মিনিং কি কেউ বলতে পারবা? রিভাইভের বাংলা কি মনে পড়ে? কেউ বলতে পারবা রিভাইভের বাংলাটা কি? আচ্ছা, পুনরুজ্জীবিত, এটার বাংলা মানে এটা শুনছি এই বাংলা ওয়ার্ডটা যে আবার নতুন করে নতুন উদ্দীপনায় জেগে আসা, এটা পড়ছো কেউ? পড়ো নাই? পড়ো নাই, আচ্ছা যাই। বাংলা ওয়ার্ড শুনছি আর কি। হ্যাঁ, তাহলে রিভাইভটা হচ্ছে ওইরকম যে তুমি ডাউনফলে আসো, তুমি কিসে আসো? ডাউনফলে আসো। তাহলে ওই ডাউনফল থেকে তুমি আবার কি করবা? তুমি হিট করে আবার তোমার জায়গায় ফেরত যাবা বা একটা প্রতিষ্ঠা করবা কোনো কিছু তোমার নিজের। তো ওই অংশটাকে আমরা রিভাইভ বলি। সাধারণত বিভিন্ন দেশের যুদ্ধ হলে এই রিভাইভ বা রিভাইভাল এই শব্দগুলো আসে। ঠিক আছে, তাহলে এই রিভাইভ যখন আসবে তখন আমরা চিন্তা করতে পারি যে রেইজ ফ্রম ডাউনফল বা রেইজ ফ্রম ডিক্লাইন, কি বলতে পারি? ডিক্লাইন বা ডাউনফল। সো এরকম আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো ইংলিশ টু ইংলিশ মিনিং এটা। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে ট্রান্সলেশনও শিখতে হবে। ট্রান্সলেশনও এটার একটা পার্টই বটে। তাছাড়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি মেমোরাইজিং পার্ট। আমি আবারও বলতেছি যে প্লিজ আমি যে শীটটা দিয়েছি শীটটা পড়িও, না পড়লে কোনো লাভ হবে না। আর ওই শীটটার আমরা বলছিলাম যে একটা পার্ট দিব যেখানে অ্যান্সার থাকবে না, হোপফুলি এটা শুক্রবারে দেওয়ার ট্রাই করব, পেয়ে যাবা। ঠিক আছে, যেটা বলতেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে নেক্সট হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, যেটাকে বারবার বলতেছি যে এখান থেকে এইভাবে শুধু কোয়েশ্চেন আসবে না, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব থেকে এই কোয়েশ্চেনটাও আসতে পারে যে ধরো তোমার গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বের এই যে সেন্টেন্স মেকিং। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওকে, আই হোপ যে এখন আমাকে শুনতে পাচ্ছ। ওকে, তাহলে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বও আছে। এন্ড অফকোর্স লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা কি বলতো আমাদের? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, তার সাথে আর কি থাকতে পারে? এটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়ম। সেটা হচ্ছে কি? ফ্রেজ এন্ড ইডিয়মস। তাহলে এই পার্টিকুলার টপিক গুলো যদি আমরা ভালো করে শিখতে পারি এখান থেকে, তাহলে আমাদের এই টেক্সট বুক অ্যানালাইসিস করা কি হবে? সফল হবে। টেক্সট বুক অ্যানালাইসিস করা সফল হবে। তাহলে আমরা দেরি না করি, আমরা চলো আমাদের ক্লাসে চলে যাই। চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তাহলে আমরা একদম শুরু করব এটা দিয়ে, কারণ আমার মনে হচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে এই ইউনিটটা এবার অনেক ইম্পর্টেন্ট হতে পারে। এবং আমার এটাও মনে হচ্ছে যে তোমাদের রাইটিং এ এই হিস্টোরিক্যাল স্পিচ এবার আসবে, এই কথাটা আমি বলে রাখলাম। আল্লাহ ভরসা, হিস্টোরিক্যাল স্পিচ অফ
7th মার্চ। কেউ কি পড়ছো এখন পর্যন্ত এই প্যারাগ্রাফটা বা এটাকে এর তথ্যগুলো যে কিভাবে লিখতে হবে? এখন পর্যন্ত কেউ পড়ছো? আমাকে বলো, এখন পর্যন্ত কেউ পড়ছো? আমি আবারও বলতেছি, এইটা আসার সম্ভাবনা অনেক। এটা আসছিল একটা বছরের 20-21 সেশনের, যেটা তো আমার মনে হচ্ছে ইনশাল্লাহ এই 22-23 সেশনে এই হিস্টোরিক্যাল স্পিচ অফ 7 মার্চ এটা আমি দিয়ে দিব লেকচার শিটে। সুন্দর করে একটু পড়ে নিবা এবং চেষ্টা করবা নিজের মতো লিখে ফেলতে। মুখস্থ করার ট্রাই করিও না, তোমরা যথেষ্ট বড় বাচ্চা হইছো, যথেষ্ট বুঝো জিনিসগুলা, তো মুখস্থ করার কোনো প্রশ্নই ওঠে না। তবে বুঝে বুঝে মানে স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে যে এইটা লিখবো, এরপরে এই অংশটা লিখবো। আর মনে রাখবা, একটা সেন্টেন্সে যদি একটা বানানো ভুল হয়, মনে রেখো রিটেন পার্ট এবং ফার্স্ট পেপার পড়ার ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্যই থাকবে স্পেলিং মিস্টেককে অ্যাভয়েড করা। টু অ্যাভয়েড, দেখো এই যে লিখলাম টু অ্যাভয়েড, কি আমার টু অ্যাভয়েড মানে হচ্ছে আমার একটা ইনফিনিটিভ, তাই না? তাহলে টু অ্যাভয়েড হোয়াট? স্পেলিং মিস্টেক। স্পেলিং মিস্টেক আমাকে অ্যাভয়েড করতে হবে, হোয়াট এভার ইট টেক্স স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করতে হবে। সেকেন্ডটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক। ভাই বিশ্বাস করো আর না করো, তোমার 5টা লাইন যে দেখবে টিচার, একদম মনে করো যে ম্যাগনিফাইং গ্লাস আছে না, তোমরা সায়েন্সের যারা আছো তারা জানো যে ওইটা দিয়ে যেমন ছোট জিনিসটা বড় বড় করে দেখা যায়, এইরকম করে তোমার জিনিসগুলো দেখার চেষ্টা করবে, ঠিক আছে? যে স্পেলিং মিস্টেক আর গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা। এবং এইটা আমাদের 90% স্টুডেন্টের হয়, 90% স্টুডেন্টের এই জিনিসটা হয়ে যায় এইচএসসি তে। তো আমরা এটাকে কেটে ফেলবো, আমরা এটাকে 0% আনবো, অ্যাটলিস্ট আমরা যারা আছি এখানে ক্লাস করব, ক্লাসগুলো দেখবো। আমি আবারও বলে দিচ্ছি, একদিনের ঘটনায় তুমি কিন্তু তোমার নিজের অবস্থানটা দেখতে পারবা। এবং রিটেন পার্টের জন্য কিন্তু একটা স্পেসিফিক স্পেস থাকে, এই কথাটা কি তোমরা জানো? যারা আসো জুমে আমাকে বলো, রিটেন পার্টের জন্য যে একটা স্পেসিফিক স্পেস থাকে, জি এটা ভাই। কি জানো? জি ভাই। তোমরা কি জানো? এটা কিন্তু আমি যখন এক্সামে নিয়েছিলাম, আমি যখন বুয়েট এক্সাম দিতে যাই, বুয়েট এক্সামে আমি দেখেছি, এবং এটা এখন সব জায়গায় আছে আলটিমেটলি। যেমন বুয়েট এক্সামে এইটুকু একটা করে জায়গা দিত তোমার ম্যাথ করার জন্য বা ফিজিক্সের জন্য, অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন অনুযায়ী তারা তাদের মন মতো চিকন মোটা বড় ছোট সব স্পেস গুলো দিয়ে রাখতো, এবং সেখানে অ্যান্সারটা লিখতে হতো, এর বাইরে তুমি কিন্তু অ্যান্সার করতে পারতে না। সো সেম জিনিসটা যারা ইংলিশ অ্যান্সার করবা বি ইউনিট এবং সি ইউনিটে, এন্ড স্পেশালি যারা সায়েন্স থেকে বি ইউনিট এক্সাম দিবা, যাদের সিট আছে এখন সেখানে, মানে ডি ইউনিট তো আর আলাদা করে এখন আর নাই, তাদের জন্য আবারও বলতেছি, তোমরা কিন্তু কি করতে পারবা? তোমরা কিন্তু এই কাজটা করতে পারবা। কি কাজ? সেটা হচ্ছে যে রিটেনের ক্ষেত্রে এইটা আগে মাইন্ডসেটটা নিয়ে যাওয়া, যে আমার একটা স্পেসিফিক পোর্শনে লিখতে হবে এবং আমি কিভাবে লিখবো। এবং যেমন সায়েন্সের স্টুডেন্টরা তোমার ম্যাথ সলভ করে, কেমিস্ট্রি বা ফিজিক্স যেমন সলভ করে, এরকম ছোট ছোট জায়গায় আগেই একটা কি বলে এটাকে, যে প্রস্তুতি ম্যাচের মতো আমরা যে জিনিসটা করি, সেটা তোমাদেরকেও বাসায় করতে হবে। আমি তোমাদের জন্য এরকম একটা অংশ করে বানাই দিব, শীট বানাই দিব ইনশাল্লাহ। এই শীটটাও তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এবং খুব দ্রুতই পাবে এটা। প্র্যাকটিসটা যখন শুরু করবে নেক্সট মান্থে, এখনই দিয়ে লাভ নেই, নেক্সট মান্থে আগে পড়বো আমরা, এই যে ক্লাসগুলোতে আমরা পড়বো, নেক্সট মান্থে গিয়ে তোমরা তখন ওই জিনিসটাকে প্রিন্ট করে প্রচুর প্র্যাকটিস করবে। লাস্ট 10-15-20 দিন প্রচুর প্র্যাকটিস করবে এবং বোঝার চেষ্টা করবে। আমি দেখি তো এইখানে 5টা সেন্টেন্স আমি লিখতে পারি না সুন্দর মতো, এই ওয়ার্ড গুলো দিয়ে একটু দেখি তো আমি এখানে প্যারাগ্রাফ গুলো লিখতে পারি কিনা। তাহলে সামনে কিন্তু যে জিনিসগুলো আসতেছে এগুলো সলভ করতে হবে, আর যাদের কাছে অলরেডি আছে তারা করবা। তাহলে আবারও বলতেছি, আমরা আজকে এই ইউনিট 1টা একটু দেখবো, ইউনিট 1টা আমরা একটু রিভাইজ করব, এবং এই ইউনিট 1টা রিভাইজ করতে গিয়ে আমরা আসলে দেখবো যে কি কি গুরুত্বপূর্ণ তথ্য ছিল, কি কি গুরুত্বপূর্ণ জিনিস আছে, এবং এগুলো আমরা কিভাবে পড়তে পারি। সো লেটস গেট স্টার্টেড। তাহলে ইউনিট 1 এর নামটা কি দিছিল বলতো? ইউনিট 1 এর নামটা হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, তাই না? তাহলে এই নামটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে এখানে নির্দিষ্ট মানুষের কথা বলা হচ্ছে। এবং আমি এই পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব, এই পিডিএফটা আমি দিতে পারবো সব পড়ানোর শেষে, অর্থাৎ এটা কিন্তু আমি ভেঙে ভেঙে দিতে পারবো না, এটা আলাদা করে রেখে দিচ্ছি। এইটা তোমাদের আমি যে বইয়ের অংশগুলো পড়াবো লিখতেছি, এটা সেভ হয়ে থাকবে এবং এটা তোমরা পাবে। সো প্লিজ একটু মনোযোগ দাও, চলো আমরা কিছু জিনিস শিখে ফেলি। হ্যাঁ প্লিজ মনোযোগ দাও, এই টাইমটাকে ভ্যালিউ করি আমরা, একটু ভ্যালুয়েবল বানাই। তাহলে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, অর্থাৎ এখানে মূলত কিছু নির্দিষ্ট মানুষ অথবা কোন একটা ইনস্টিটিউশনকে ইঙ্গিত করা হচ্ছে যারা কিনা হিস্ট্রি মেক করে। তাহলে প্রশ্ন যদি আসে এই মেকিংটা কোন ভার্ব, তোমরা কি বলবা? এটা কি ভার্ব? এটা কি ভার্ব? এটা কি ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব না কি ভার্ব? এটা কি ভার্ব? ফাইনাইট। ফাইনাইট ভার্ব। কিভাবে ফাইনাইট ভার্ব? নন ফাইনাইট। এটা তো ফাইনাইট ভার্ব হওয়ার সম্ভাবনা নেই, কারণ এর আগে পরে আর কোনো কি নেই, এর আগে পরে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব নাই, তাহলে এটা অবভিয়াসলি কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব।
আমার প্রশ্ন হচ্ছে এটা কি জেরান নাকি পার্টিসিপল? পার্টিসিপল। জীবনও জেরান হবে না, দেখতেই পারতেছো। জেরান হইলে অপশন কি থাকে আমরা শিখেছি, প্রিপোজিশনের পর নাউন হিসেবে, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে। আর এটা তো মনে হচ্ছে এটা 100% একটা অ্যাডজেক্টিভ ভাব। তাই এটার অ্যান্সারটা কি দিবা? এটার অ্যান্সারটা আসবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা শুধু পার্টিসিপল, যদি প্রেজেন্ট পার্টিসিপল না থাকে অপশনে। কথাটা বুঝতে পারছো? ওকে। দি আনফরগেটেবল হিস্ট্রি, ওদের লেসন 1 এর নামটা কি? দি আনফরগেটেবল হিস্ট্রি। তাহলে প্রথমেই কোয়েশ্চেন আসে, হোয়াট ডু ইউ মিন বাই আনফরগেটেবল? এটা কোন পার্টস অফ স্পিচ? অবভিয়াসলি এটা একটা অ্যাডজেক্টিভ, রাইট? কারণ কি আমরা শিখেছি যে আর্টিকেলের পর পরপর দুইটা শব্দ থাকলে, আর্টিকেলের পরের দুইটা শব্দ থাকলে প্রথম শব্দটাকে আমরা কি বলি? প্রথম শব্দটাকে আমরা বলতে থাকি অ্যাডজেক্টিভ, পরের শব্দটাকে বলতে থাকি নাউন, তাই না? তাহলে দি আনফরগেটেবল হিস্ট্রি যদি বলি, হিস্ট্রিটা অবশ্যই নাউন। আচ্ছা, হিস্ট্রির অ্যাডজেক্টিভ কি? ছোট কোয়েশ্চেন, এই ইউনিট বা গুচ্ছ টাইপ, এই টাইপের কোয়েশ্চেন আসবে। গুচ্ছ, এই ইউনিট বা কৃষি গুচ্ছ। হিস্ট্রির অ্যাডজেক্টিভ কি বলো? দ্রুত বলতে হবে। হিস্ট্রির অ্যাডজেক্টিভ কি? হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল। আচ্ছা, হিস্ট্রির ইংলিশ টু ইংলিশ মিনিং কি হতে পারে? আসতেও তো পারে। হোয়াট ডু ইউ মিন বাই হিস্ট্রি? 4টা অপশন থাকবে, বা 4টা অপশনের ভিতরে তুমি কিভাবে চুজ করবা? হিস্ট্রি মানেটা কি? তাহলে আমাকে জানতে হবে না একটু? ইতিহাস বাংলায় বলতেছি, তার মানে কি? তার মানে রিলেটেড টু অ্যানশিয়েন্ট থিংস, তাই না? এইভাবে চিন্তা করবো। এটাকে আমি মুখস্থ করে আসছি না, এটা আমি ইনস্ট্যান্ট বানালাম। যেহেতু হিস্ট্রি ইতিহাস, তার মানে অবভিয়াসলি অ্যানশিয়েন্ট কোন জিনিসপাতি সম্পর্কে এখানে বলা হবে। তাহলে অবশ্যই এখানে অ্যানশিয়েন্ট না হোক, অ্যানশিয়েন্টের অন্য সিনোনিম থাকুক, এই টাইপের কিছু পাবা। তাহলে রিলেটেড টু অ্যানশিয়েন্ট ইভেন্টস, আমরা কি বলতে পারি? ইভেন্টস। সো এইভাবে কথাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি আছে, এগুলো আমাদের জানার দরকার নেই। একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম কিন্তু এইটাই লিখো আল্লাহর হস্তে। কোনো জায়গায় গিয়া দুষ্টামি করেও কিন্তু শুধু শেখ মুজিবুর রহমান লিখো না, তাইলে কিন্তু মার্কস কেটে দিতে পারে বা মার্কসের পার্সিয়াল নাম্বার আসতে পারে। আমার কথাগুলোকে গুরুত্ব দিয়ে এখন যা বলবো, এখন থেকে যেই কথাগুলো বলবো রিটেনের ক্লাসে, এই ক্লাসে, এগুলো খুব গুরুত্ব দিও। আমি জানি না গ্রামারের ক্লাসগুলো তোমরা ঠিক মতো করেছো কিনা, বাট আবারও বলতেছি, গ্রামারের ক্লাসগুলো করে ফেলো এবং এই ক্লাসগুলোতে খুব গুরুত্ব দিও। এখানে শুধু বঙ্গবন্ধু নামটা না লিখলেও তোমাকে কিন্তু মার্কস কেটে দিতে পারে, সো বি ভেরি কেয়ারফুল। 7 মার্চ 1971 এর একটা হিস্টোরিক স্পিচ দিয়েছিল, এইটাই এখানে দেখানো হয়েছে একটা ছবি। এখান থেকে কোয়েশ্চেন যে কোনো কিছু আসতে পারে, রাইট? যে কোনো কিছু আসতে পারে। এখান থেকে আসতে পারে যে 7 মার্চ 1971 এর অ্যাটমসফিয়ার সম্পর্কে বলো, মানে ওই সময় পরিস্থিতি কেমন ছিল, বা এই হিস্টোরিক স্পিচের কয়েকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট তুমি লিখো। তো আমরা একটু একটু দেখবো যে আসলে কি আছে না আছে। তাহলে চলো দেখি। এখানে আমরা প্রথমেই দেখবো যে স্পিচটাকে কি করা হয়েছে, বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে। কথাটা বুঝছো না বুঝো নাই বলো? এখানে কি করা হয়েছে? স্পিচটাকে বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে। তার মানে তুমি একটা জিনিস মাথায় রাখবে, যে ওরা যখন ট্রান্সলেশন গুলো করছে, ওরা কিন্তু নিজেদের মতো করে করছে। সেটা তোমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হলে হতেও পারে। আমি কথা বুঝাইতে পারছি কিনা বলো? আন্ডারস্টুড? তোমার ক্ষেত্রে একটু কি হতে পারে, ডিফারেন্ট হলে হতেও পারে। মনে থাকবে কি বলছি? কে কে আসো দেখি তো, কয়জন আছে? কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, কে আছে? প্রাচীর, কয়েকদিন পরে আসলাম। হ্যাঁ, প্রাচীর, উলফাত, সাজাদ, সামিন। কথা বুঝা গেছে? আন্ডারস্টুড? তাহলে চেঞ্জ করবো, আমাদের মতো করে আসতে পারে। ধরো এখান থেকে একটা কি আসলো, অনুবাদ আসলো। কি আসলো? অনুবাদ আসলো। তাহলে আমি যে হুবহু বইয়ের লাইন লিখবো তা কিন্তু না। বইয়ের লাইন লিখতে পারলে ভালো, বাট বইয়ের লাইন মুখস্থ করা আমার উদ্দেশ্য না। বইয়ের লাইন মুখস্থ করা আমার কি না? বইয়ের লাইন মুখস্থ করা আমার উদ্দেশ্য না, মনে রেখো। তা চলো একটু দেখি কি আছে। I stand before you today with a heart overflowing with grief. তাহলে প্রশ্ন আসতে পারে এখানে গ্রিফ কোন পার্টস অফ স্পিচ? গ্রিফটা কি একটা নাউন, তাই না? তাহলে গ্রিফের যদি সিনোনিম অ্যান্টোনিম আসে আমরা পারবো? বলো, গ্রিফের সিনোনিম বলো তো একটা। গ্রিফের একটা সিনোনিম কি হতে পারে? সরো বলা যায় না? হ্যাঁ, সরো। সরো তো খুবই কমন। আর কিছু সরো নাও দিতে পারে পরীক্ষার হলে, তাও লিখে দিলাম, তুমি বললা। বলো মিজারি। সরো। মিজারি আরেকটা সুন্দর ওয়ার্ড আছে, এটা পারবা কিনা দেখি কয়জন। মিজারিটাও খুবই কমন। মিজারি কমন। এগোনি। এগোনি নট ব্যাড। আরেকটা, এটা খুব মানে, এটার ওই যে একটা কোয়েশ্চেন আছে, সুইট আর দা কি অ্যাডভার্সিটি, মনে আছে কোয়েশ্চেনটা? ভুলে গেছো? তাহলে এই যে অ্যাডভার্সিটি, এর মানে কি? What do you mean by adversity? অ্যাডভার্সিটি কি অ্যাডভার্টাইজ দেওয়া না? অ্যাডভার্সিটি হচ্ছে তার একটা কি বলো?
সিনোনিম মানে দুঃখ, অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্দশা, দুঃখ। ঠিক আছে স্যার এন্ড ম্যাডাম, যারা আছেন, যারা দেখবেন, যারা করবেন আল্লাহর রহমতে ক্লাসগুলো, তাদের জন্য এই অ্যাডভার্সিটি হচ্ছে দুর্দশা। তাহলে গ্রিফের অ্যান্টোনিম কি বলো? সিনোনিম তো সবাই পারে, অ্যান্টোনিম কি? গ্রিফের অ্যান্টোনিম কি? দ্রুত কি হতে পারে? গ্রিফ মানে তো দুঃখ, তাহলে কি হতে পারে? জলি বলা যায় না ভাইয়া? জলিটা একটু কেমন জানি হয়ে যায় না? গ্রিফের ক্ষেত্রে আমরা সবচেয়ে কমন অ্যান্টোনিম যেটা পাই, এটা তোমাদের মুখ থেকে কেন বেরোইতেছে আমি জানি না, প্লেজার। কি পাই আমরা? প্লেজার। প্লেজার হচ্ছে আনন্দ। আর আমি প্লেজারটাকে জানতে চাই না, আমি প্লেজারের বাইরে জানতে চাই। প্লেজারের বাইরে কি হতে পারে বলো? প্লেজার জয় হতে পারে, জয়। জোভিয়াল, জোভিয়ালও হতে পারে, খুব ভালো, জোভিয়াল ওয়ার্ডটাও সুন্দর। আমাকে আমার প্রেয়সী ডাকতো আজ থেকে 8-9 বছর আগে, জোভিয়াল ডাকতো, আমি জানি না কেন ডাকতো। তো জোভিয়ালও সুন্দর। আর কি বলা যায় বল? ব্লিস বলা যায়। কি বলা যায়? ব্লিস। ব্লিস মানে সুখ, আনন্দ। মনে থাকবে এই ব্লিস শব্দটা পরীক্ষায় আসার মতো, মনে থাকবে? তাহলে ব্লিস যদি হয় আমার নাউন, এটা অবশ্যই নাউন কারণ গ্রিফ নাউন, তাহলে এটার অ্যাডজেক্টিভ কি হতে পারে? হেল্প থেকে হেল্পফুল হয়, তাহলে ব্লিস থেকে কি হতে পারে? ব্লিসফুল হতে পারে। কি হতে পারে? ব্লিস থেকে ব্লিসফুল হতে পারে, মনে থাকবে? ব্লিস থেকে ব্লিসফুল হতে পারে। ওকে, সুখ, আনন্দ। আচ্ছা, এইটা প্রশ্ন আসতে পারে, উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, এর মানেটা কি বলো? হোয়াট ডু ইউ মিন বাই দিস? ইংলিশে কি হতে পারে? উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ এর মানে হচ্ছে যে কি নিয়ে? একটু দুঃখ নিয়ে থাকা। সো এটাকে আমি বিভিন্নভাবে বলতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে উইথ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ মানে হচ্ছে যে মানে আলটিমেটলি ইন এ কি মুড? ইন এ স্যাড মুড আমি আছি। দ্যাটস ইট। ওকে, চলো। ইউ আর ফুলি অ্যাওয়্যার অফ, তাহলে এই যে আর কত জীবন বলবো বলো তো, বলতে বলতে আমি শেষ হয়ে গেছি। অ্যাওয়্যারের সাথে কি হয়? অফ হয়। অ্যাওয়্যারের সাথে কি হয়? অফ হয়। আরেকটা শব্দ আছে কনসাস। আরেকটা শব্দ কি? আরেকটা শব্দ হচ্ছে কনসাস অফ। কি সেটা? কনসাস অফ। ঠিক আছে। দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন এন্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। আচ্ছা, এই ইম্পোর্ট মানে হচ্ছে কি? এই ইম্পোর্ট মানে হচ্ছে ইম্পর্টেন্স। এগুলো হচ্ছে বিভিন্ন অনুবাদ করতে গিয়ে তারা এই ধরনের মানে শব্দগুলোকে কি করে থাকে, এইভাবে তারা শব্দগুলোকে রিডিউস করে থাকে। তাহলে and understand their importance. We have been trying to do our best to cope with the situation. তাহলে প্রশ্ন আসতে পারে যে টু কোপ উইথ অথবা কোপ উইথ দিয়ে একটা সেন্টেন্স লিখো। তুমি কি এই ধরনের একটা সেন্টেন্স লিখতে পারবা না? আমাকে বলো। টু কোপ উইথ দিয়ে যদি একটা সেন্টেন্স লিখতে বলে, পারবা না? আর একটা জিনিস মাথায় রাখতে হবে, কোপ আপ উইথ বলে কোনো কিছু নাই। কি বলছি? কোপ আপ উইথ বলে কোনো কিছু নাই। মেড, এই দেখো, মেড আপ অফ, এটা হতে পারে, কিন্তু কোপ আপ উইথ বলে কোনো কিছু নেই। ঠিক আছে, মেড আপ অফ হতে পারে। তার মানে টু কোপ উইথ মানে মানিয়ে নেওয়া। টু কোপ উইথ মানে কি বলতো? মানিয়ে নেওয়া। তাহলে ইংলিশে কি হবে? বাংলা পড়ে তো লাভ নাই, বাংলা আসবে না। কি বলবো? হোয়াট ডু ইউ মিন বাই টু কোপ উইথ? টু কোপ উইথ মানে কি? অ্যাকাস্টম টু। হ্যাঁ, অ্যাকাস্টম টু। ভেরি গুড। তাহলে অ্যাকাস্টম টু হচ্ছে কি? বেসিক্যালি একটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে পড়ি, তাই না? অ্যাকাস্টম টু, বানান ভুল করা যাবে না। অ্যাকাস্টম টু। আচ্ছা, আরো সহজ করে বললে টু অ্যাডজাস্ট। কি? টু অ্যাডজাস্ট। 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 ওকে, তারপরে আসো কোপ উইথ দ্য সিচুয়েশন। ডান। ওকে, উই হ্যাভ বিন ট্রাইং। তাহলে পরীক্ষা যদি আসে উই হ্যাভ বিন ট্রাইং, এটা কোন টেন্স? পারবা? মনে করো বাচ্চা বাচ্চা আমার কোশ্চেন আসলো, কি টেন্স এটা? কি এটা? আল্লাহ, টেন্সের ক্লাসও করো নাই তোমরা না, মানে উত্তর দিতে লজ্জা লাগছে, এত ইজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যত ইজি হোক, যতই যাই হোক, সবসময় এগুলারে মুখের ইয়েতে রাখো, কারণ বলা যায় না, ইজি জিনিস অনেক সময় ভুল হয়ে যায়, তাড়াহুড়ায়। তাহলে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এন্ড ইয়েট। আচ্ছা, এই এন্ড ইয়েট শব্দ দুইটা অ্যাকচুয়ালি কি বলতো? এন্ড ইয়েট এখানে কি হিসেবে বসছে? অ্যাডভার্বিয়ালের মতো, তাই না? এন্ড ইয়েট আনফরচুনেটলি। দেখো, and yet, comma, unfortunately, 100% adverb. The streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi, and Rangpur are awash with the blood of our brothers. The blood of our brothers. এটা কিন্তু একটা পুরো কি ফ্রেজ, তাই না? আমার ভাইয়ের রক্তে রঞ্জিত। তার মানে আজ ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী সব জায়গায় দুঃখজনক ভাবে, আনফরচুনেটলি, and yet, তারপরেও,
আমরা চেষ্টা করছি সিচুয়েশন মিলতে, কিন্তু তারপরও তাহলে দেখো এই যে ইয়েটের ব্যবহারটা কিন্তু খুব সুন্দরভাবে করছে, যে দুঃখজনক হলেও সত্যি যে আমাদের ঢাকা, চিটাগাং, খুলনা সব জায়গার রাস্তায় হচ্ছে আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত। তাহলে অ্যাওয়াশ উইথ মানে কি কি বুঝলাম আমরা, বলো দেখি কয়জনের মনে আছে? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাওয়াশ উইথ? বলো বলো, একটু ট্রাই করো। অ্যাওয়াশ উইথ মানে কি বলো? ওয়েটিং ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাওয়াশ উইথ? একটু আগে আমি বললাম যে দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, তার মানে আমার ভাইয়ের রক্তে। আমি বললাম অ্যাওয়াশ উইথ মানে রঞ্জিত। তাহলে ইংলিশে কি হতে পারে বলো? ইংলিশ কভার্ড উইথ। করো, কভার্ড উইথ, নট ব্যাড। আর 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 কি কেউ কিছু বলবা না? মানে খালি ওই বলবে, দ্যাটস ইট, ওর বলার কাজ, তাই ওরই বলতে দেন নাকি? বলো আর কি হতে পারে? অ্যাওয়াশ উইথ, দ্রুত বলতে হবে। তাহলে আমরা এই রক্তে রঞ্জিত বা ভেসে যাওয়ার ব্যাপারটাকে বলতেছি, এটা এইভাবে চিন্তা করো যে ব্লাডেড উইথ, ঠিক আছে, মানে ভরা, রক্তে রঞ্জিত বলতে ভরা কোনো কিছু, ব্লাডেড উইথ বলতে পারি, অথবা হ্যাঁ এটাও বলতে পারি যে কাভার্ড উইথ। ঠিক আছে, ওকে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে অ্যাওয়াশের সাথে আমরা কি বলছি? উইথ বলতেছি যদি কোনো কিছু দ্বারা হয়, এরকম রক্তে রঞ্জিত বা এটা দ্বারা রঞ্জিত, যে কোনো কিছু হতে পারে। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ মুক্তি চায়। তাহলে এখানে ফ্রি কোন পার্সন স্পিচ বলো? অ্যাডজেক্টিভ। আল্লাহ, বহুত স্ট্রাগল করতে হবে তো, সব ক্লাস বাদ দিয়ে শুধু এই সব ক্লাস দিব? ফ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাউন কি? নাউন হচ্ছে ফ্রিডম। ফ্রিডম। নাউন হচ্ছে কি? ফ্রিডম। ফ্রিডম, ঠিক আছে। তাহলে বাংলার মানুষ মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ বাঁচতে চায়। তাহলে বেঙ্গল কোথেকে আসছে? বেঙ্গলি থেকে, ঠিক আছে, কথাটা বুঝতে পারতেছ তো? এই জন্য কিন্তু এটা বিটা বড় হাতের, বিটা কি হাতের আছে? ক্যাপিটাল লেটারে আছে। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, তারা তাদের অধিকার চায়। তাহলে এই রাইটস হচ্ছে একটা প্লুরাল নাউন। কি নাউন এটা? প্লুরাল নাউন। মনোযোগ দাও। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, আমরা কি এমন করেছিলাম যেটা ভুল ছিল? ওকে, বাংলার বলতে হবে না। আফটার দ্য ইলেকশন, তার মানে ইলেকশনের পরে, দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি ফর দ্য আওয়ামী লীগ। এই লাইনটার অর্থ বুঝো? ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে দ্য ম্যাস পিপল। ম্যাস পিপল মানে হচ্ছে কি? আম জনতা। ম্যাঙ্গো পিপল না কিন্তু, কি পিপল? ম্যাস পিপল। দুষ্টামি করো কিন্তু আবার ম্যাঙ্গো পিপল লেখা দিয়ে এসো না, বেশি দুষ্টামি কিন্তু ভালো না, ঠিক আছে? তাহলে ম্যাস পিপল, তাই না? তার মানে দ্য ম্যাস মানে একদম জনসাধারণ। তাহলে তারা কি করেছিল? দে ইলেক্টেড। দেখো, ইলেক্টেড আর সিলেক্টেড এর পার্থক্য কি বলো? কে বলতে পারবা? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইলেক্টেড এন্ড সিলেক্টেড? ইলেক্টেড হচ্ছে মানে কারো দ্বারা মানে নির্বাচিত হওয়া। হ্যাঁ, ইলেক্ট হচ্ছে যখন যেখানে ভোট হয়, ইলেক্টের সাথে কি আছে? ভোটের রিলেশন আছে। আর সিলেক্ট হচ্ছে কি? এটা প্রেফারেন্সের মাধ্যমে হতে পারে। আমি প্রেফার করি, আমি তাকে সিলেক্ট করলাম, বা তার যোগ্যতা আছে, তাকে আমি সিলেক্ট করলাম একটা যে কোনো কিছু মাধ্যমে। হ্যাঁ বলো বলো। এই পড়ায় মনোযোগ দাও। ক্রাইটেরিয়া আর ক্রাইটেরিয়ন, বলো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ন, বলো কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? উত্তর দিবা তোমরা। তাহলে কি বলছি আমরা? আমরা বলছি যে হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং। আমরা কি করেছিলাম? এই যে হ্যাভ এর পরে এখানে ডান আছে, V3, তাই না? ওকে, তাহলে আফটার দ্য ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড, তার মানে দে অ্যাকচুয়ালি ইলেক্টেড, সে কিন্তু জনসাধারণ দ্বারা নির্বাচিত হয়েছিল। উই ওয়্যার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। তাহলে সিট আর সিটের পার্থক্য নিশ্চয়ই জানো, ছোটবেলার পড়া। একটা হচ্ছে সিট, এটা হচ্ছে কি নাউন না? এটা নাউন না? এই সিট কি? এই সিট হচ্ছে একটা ভার্ব, আর এই সিট হচ্ছে একটা নাউন, আসন। মাথায় রেখো। ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি কি? এটা দিয়ে যদি তোমাকে একটা বাক্য বানাতে বলে, তোমাকে জানতে হবে ন্যাশনাল অ্যাসেম্বলি কি। বলো, জাতীয় সংসদ শুনেছো নাম? সংসদ শুনেছো কিনা বলো? সংসদের নাম শুনেছো? অ্যাসেম্বলি হচ্ছে ওইরকম যে একটা জনসমাবেশ, একটা জমায়েত যেখানে হয় আলটিমেটলি, যেখানে দেশ সম্পর্কে চিন্তা ভাবনা করা হয়, বা দেশের বিভিন্ন ধরনের কাঠামো সম্পর্কে চিন্তা ভাবনা করা হয়। ওকে, আন্ডারস্টুড? গট ইট? ড্রাফট আ কনস্টিটিউশন ফর আওয়ারসেলভস দেয়ার। এই ড্রাফট মানে কি? বহুবার আসছে পরীক্ষা।
ড্রাফটের বাংলা অর্থ হচ্ছে খসড়া। তার মানে আমরা এটাকে ইংলিশে কি বলতে পারি? হোয়াট ক্যান উই সে? ড্রাফট মানে কি বলতে পারি? ওয়ার্ড। ফর্ম, FORM, গঠন করা। ড্রাফট মানে ফর্ম। কিভাবে? মানে ড্রাফট মানে খসড়া। হ্যাঁ, মানে ড্রাফট কনস্টিটিউশন তো ফর্মে কনস্টিটিউশন এভাবে বলতেছি না, ওটা তো ফর্মে কনস্টিটিউশন ডিফারেন্ট ইস্যু। ড্রাফট হচ্ছে যে কোনো কিছুর একটা রিটেন পিস। দেখো এগুলো কিন্তু মুখস্থ পড়া না, এগুলো গুগল, আই ডোন্ট থিঙ্ক পাবা, উইথ ডিউ রেসপেক্ট, গুগলও পাবা না। এটা তোমাকে বের করতে হবে, তোমাকে চিন্তা করে শিখতে হবে। ড্রাফট হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিটেন পিস। আর রিটেন পিস তুমি নিজের মতো লেখলা, এটা একটা রিটেন পিস, যেটা কিনা কি টোটালি কনফার্ম না যে এটাই আমার সঠিক কিনা বা এটাকে আমরা ইউজ করতে পারতেছি কিনা। আমি বুঝতে পারছি? তাহলে ড্রাফট হচ্ছে কি একটা রিটেন পিস, যেটা কিনা আলটিমেটলি একটা কি ফার্স্ট ভার্সন অফ সামথিং। আমরা এটা বলতে পারি কি ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট ভার্সন বা প্রিলিমিনারি ভার্সন, প্রিলিমিনারি ভার্সন বলতে পারো। গট? তাহলে এটা হচ্ছে ড্রাফট, বাংলায় যেটাকে আমরা বলি কি খসড়া। খসড়া। যারা হচ্ছে ভোকাবুলারি নিয়ে এখনো ট্রাভেলে আসো, তারা হচ্ছে আমার ওই ভোকাবুলারি পার্টটা আরেকবার দেখে নিও, খুব কাজে লাগবে। যেটা হচ্ছে দিছিলাম এইচএসসি সময়, আমি দিয়ে দিব না আমাদের গ্রুপেও, তাহলে পড়ে ফেলতে পারবে যাদের কাছে নাই। তাহলে কনস্টিটিউশন হচ্ছে কি বলতো? সংবিধান, তাই না? তার মানে কনস্টিটিউশনের সাথে কি থাকে? ল এন্ড অর্ডার। কনস্টিটিউশনের সাথে কি থাকে? ল এন্ড অর্ডার। তাহলে অ্যানালজি যে তোমরা পড়ো, তাহলে কনস্টিটিউশনের সাথে কি ল এন্ড অর্ডার নেওয়া যায়? আমাকে বলো। আমি যদি বলি যে এই এই ওয়ার্ডটার সাথে কোনটার সামঞ্জস্য আছে, সিমিলারিটি আছে, তাহলে কনস্টিটিউশন ল এন্ড অর্ডার বলা যায়? বলো, বলা যায়? বলা যায়, কারণ কনস্টিটিউশনে হচ্ছে আমার দেশের যত প্রকার আইন কানুন সবকিছু সেখানে লিখিত হয়। ওকে, and build our own country বা build our country, the people of this land would thereby get economic, political and cultural freedom. তার মানে কি এই ভূমির মানুষেরা কি পাবে? এর মাধ্যমে thereby get economic, political and cultural freedom. But it is with regret that I have to report to you today that we have passed through 23 tragic years. তার মানে কি উইথ রিগ্রেট একই জিনিস, রিগ্রেট মানে দুঃখ, অনুশোচনা, ঠিক আছে? কি হতে পারে রিগ্রেটের বলেন স্যার ম্যাডাম? ইংলিশ কি হতে পারে রিগ্রেটের? বলো, রিগ্রেটের ইংলিশ কি হতে পারে? রিগ্রেটের ইংলিশ কি হতে পারে? শেষ। রিগ্রেটের ইংলিশ কি হতে পারে? ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন, এখন অ্যান্সার আসে নাই। তার মানে একটা দুষ্ট ছেলে ক্লাস করতেছে না। ক্রাইটেরিয়া ইয়াস প্লুরাল, ক্রাইটেরিয়ন সিঙ্গুলার। এতক্ষণ লাগে? এটা তো আমরা ওই যে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস এগুলো তো কতবার পড়ছি। ব্যাকটেরিয়া, এটা বলতে এতক্ষণ লাগলো? থ্যাংক ইউ বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। পরে রিগ্রেট বলো, তখন এখানে শিখো। আমি আবারও বলতেছি তোমাদের, কিন্তু তাহলে আমি শীট দিয়ে বলতে পারতাম পড়ো, আমার এই কষ্ট করে ক্লাস নেওয়ার কোনো দরকার নেই, বা কষ্ট করে তোমাকে মানে বোঝানোর দরকার নেই। এটা একটা প্রসেস, তুমি ক্লাসে আসো, তুমি জানার চেষ্টা করতেছো, না জানলে জিজ্ঞাসা করো, শেয়ার করো। রিগ্রেট মানে কি বললাম? অনুশোচনা। তার মানে কি কি হতে পারে? হতে পারে না? হ্যাঁ, একটা ফিলিং না? রিগ্রেট কি একটা ফিলিং? তো এটুকু তো বুঝি। রিগ্রেট কি? ওয়ান কাইন্ড অফ ফিলিং। রিগ্রেট হচ্ছে আ ফিলিং অফ স্যাডনেস। ফিলিং অফ হোয়াট? A feeling of sadness. Am I right or not, dear students? Feeling of sadness, regret যখন একটা নাউন। আর এটা যদি আরেকটু এলাবোরেট কিছু আসে, ধরো সিনোনিম আসলো, অ্যান্টোনিম আসলো, তাহলে রিগ্রেট যদি ভার্ব হিসেবে বসলো, এখানে কিন্তু রিগ্রেটটা নাউন। কেন বলছি? কারণ প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে কি হয় বাবা? কি পড়েছি আমরা? দেখছো এবার কেন গ্রামার পড়ছি আগে? আগে এইসব জিনিস ছোট করে জানার জন্য। তাহলে অবশ্যই এটা নাউন। তাহলে রিগ্রেট যদি একটা ভার্ব হয়, I regret that I thought you are my friend. আমি রিগ্রেট করি, তার মানে কি একটা ফিলিং অফ স্যাডনেস। তাহলে রিগ্রেট যদি ভার্ব হয়, রিগ্রেট যদি ভার্ব হয়, তার মানে কি হবে তখন? সেটা টু ফিল স্যাড হবে না? চিন্তা করো, ফিলিং অফ স্যাডনেস তার মানে কি? টু ফিল স্যাড। সহজ। বা ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড বানান করো। এই সাজাদ বলো দেখি বানান করতে পারো। DISS A, তারপরে দুটো পি, ডাবল পি, ডিসঅ্যাপয়েন্ট, INTED, disappointed over something, STH মানে সামথিং, ঠিক আছে?
এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ, আমি তোমাদের কাছে রিপোর্ট করতেছি যে উই হ্যাভ পাস থ্রু 23 ট্র্যাজিক ইয়ার্স, আমরা প্রায় 23টা বছর মানে শোচনীয় বছর পার করেছি। ট্র্যাজিক মানে কি? ট্র্যাজিক মানে কি বলো? ট্র্যাজিক মানে এটাও কিন্তু শোচনীয় একটা জিনিস। তাহলে ট্র্যাজিক আমরা কি কোন পার্সন স্পিচ বলবো? দ্রুত বলো, দ্রুত বলো, এগুলো সেকেন্ড উত্তর করতে হবে। অ্যাডজেক্টিভ বলবো। ট্র্যাজিক কি? অ্যাডজেক্টিভ বলবো, তাই না? আবার ট্র্যাজিক্যাল চিন্তা করো না, কিন্তু ট্র্যাজিক নিজে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে ট্র্যাজিকের সিনোনিম অ্যান্টোনিম কি হতে পারে বলো? এখানেই শিখে যাও। আনফরচুনেট। ওয়াও। আর 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 কোন শব্দ মাথায় আসে? ট্র্যাজিক, আনফরচুনেট, ওকে। আর anybody else? Nobody else. ওকে, ঠিক আছে, দরকার নাই, একটা জানলেই হবে। আনফরচুনেটের সাথে আমরা একটু যদি ইংলিশ টু ইংলিশ মিনিং অ্যাড করি, কিছু অ্যাড করা যায়? ট্র্যাজিক কিছু অ্যাড করা যায়? বলো বলো, ট্র্যাজিককে কিভাবে অ্যাড করা যায়? কিভাবে অ্যাড করা যায়? ট্র্যাজিক মানে তো অত্যন্ত দুঃখজনক আমরা বলি, তাই না? শোচনীয় অবস্থা। ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, মর্মান্তিক দুর্ঘটনা। এই যে ট্রান্সলেশন, আসো, যদি আমার মর্মান্তিক দুর্ঘটনা ট্রান্সলেশন হয় তুমি কি লিখবা? এই যে মর্মান্তিক দুর্ঘটনায় 10 জন মারা গেছে, ঠিক আছে, দুর্ঘটনা। এই বাংলা বানান ভুল হইলে ভাইয়াকে বইল। তাহলে মর্মান্তিক মানে কি? ট্র্যাজিক। আর দুর্ঘটনা কি? অ্যাক্সিডেন্ট। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস আছে, ইনসিডেন্ট। ইনসিডেন্ট মানে কি? ঘটনা। ছোট ছোট জিনিস শিখলেই ভালো লাগবে, ভিতর থেকে একটা কনফিডেন্স আসবে, ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করবে। তাহলে ট্র্যাজিক কিন্তু আলটিমেটলি এইরকম, তার মানে যেটা আমরা একটা এক্সট্রিম লেভেলের ডিস্ট্রেস দেওয়া চিন্তা করতেছি। তাহলে ডিস্ট্রেসও কিন্তু একটা সুন্দর ওয়ার্ড, সরো ডিস্ট্রেস। মানে কি বলবো, মানে এইগুলার জন্য দরকার হচ্ছে সারা দিন, তাহলে মজা বেশি হবে, পড়া হয়ে যাবে এক বসাই। সরো বাকি ডিস্ট্রেস, মনে থাকবে? সরো বা ডিস্ট্রেস, ওকে। এইটা কিন্তু কাছাকাছি শব্দ, সরো অথবা ডিস্ট্রেস। তাহলে ট্র্যাজিকটাই হচ্ছে এক ধরনের ফিলিং, যেটা কিনা আলটিমেটলি স্যাডনেস, ডিস্ট্রেস, এক্সট্রিম লেভেলের। অর্থাৎ ট্র্যাজিকের সাথে এক্সট্রিম শব্দটা আমি জাস্ট এখানে অ্যাড করে রাখি, যাতে তুমি মাথায় রাখতে পারো যে ট্র্যাজিক আর এক্সট্রিম কাছাকাছি। ওকে, ডান। ওকে, নেক্সট ওয়ান, অ্যাওয়ে সুইটের আমি আরেকটা সিনোনিম বলে দিই এখানে। আমরা এখানে একটু অ্যাওয়ে সুইটের সিনোনিমটা লিখে নেই। কোথায় লিখবো? এই শুরুর দিকে লিখি, এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো। অ্যাওয়ে সুইটের সিনোনিম হতে পারে তোমার ওই যে ড্রেন্সড, এই ওয়ার্ডটা। এই ওয়ার্ডটা কারা কারা শুনছি বলো? অ্যাওয়ে সুইট, এটা কারা কারা শুনেছি? ড্রেন্সড, DRENCHED, ভিজা বলি না আমরা, বা ভিজে গেছে, ড্রেন্সড। তার মানে এখানে হচ্ছে রক্তে রঞ্জিত, তো ওই যে রঞ্জিত, ড্রেন্সড। ওকে, আর একটা হচ্ছে যে ভাসমান বলতাম, ফ্লাডেড উইথ বা অ্যাফ্লোট, এটা কি বলা যায়? অ্যাফ্লোট। কি বলা যায়? অ্যাফ্লোট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, এটাও মাথায় রেখে। ঠিক আছে, ডান। আমরা পরের অংশ চলে যাই। ওকে, তারপরে বলেছে বেঙ্গলস হিস্টোরি অফ দোজ ইয়ার্স। দোজ হচ্ছে কি বলতো? কি মার্কার এটা? দোজ হচ্ছে অবশ্যই একটা ডিটারমিনারের মতো কাজ করে, কিন্তু এটা কি নাউন, তাই না? এটাকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে কি বলবো? ডেমনস্ট্রেটিভ। ধরো এই লাইনটা দিয়ে আমার পরীক্ষায় বলবো অ্যান্সার করতে, তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, কারণ নাউনের আগে বসছে, তাই এটার প্রোনাউন থাকে না, এটার প্রোনাউন শব্দটা আর থাকে না। তাহলে বেঙ্গলস হিস্ট্রি অফ দোজ ইয়ার্স ইজ ফুল অফ কি? স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, অফ ব্লাডশেড বাই দেম রিপিটেডলি। তাহলে কয়েকটা জিনিস বলছে, ফুল অফ স্টোরিজ অফ টর্চার। টর্চার মানে কি করা বলো? টর্চার মানে কি করা? কাউকে অত্যাচার করা। তাহলে ইংলিশে কি বলতে গেলে চিন্তা করো নিজ থেকে, ইংলিশে কি হতে পারে? টর্চার মানে কি? টু বিহেভ রুড। ঠিক আছে, এই ধরনের হচ্ছে এক ধরনের টর্চার, টু বিহেভ রুড। আচ্ছা ভাই, আমরা কি টু বিহেভ রুডলি দিতে পারি? কার কি মতামত এখানে? দ্রুত বলতে হবে। টু বিহেভ রুডলি দিতে পারি না রুড হবে? দ্রুত। রুডলি কি আসলে কোনো ওয়ার্ড?
শিওর? রুড তো একটা অ্যাডজেক্টিভ, এটা তো আমরা বুঝি। ধরো কারো রুডলি না মেজাজ খারাপ, তাহলে অবশ্যই সে যে আচরণটা করে সেটাকে আমরা রুড বলি, বাট সে তার আচরণটাকে আমরা রুড ইন নেচার বলি। সো রুডলি আসলে একটা ওয়ার্ড আছে, মনে থাকবে, রুডলি একটা শব্দ আছে, তাহলে টু বিহেভ রুডলিও দেওয়া যায়। ঠিক আছে, ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল। ইনফ্লিক্টেড মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ইনফ্লিক্টেড? নির্যাতন। বাট ইনফ্লিক্টেড যে হইছে এখানে নির্যাতিত হইছে, নট নির্যাতন হইছে, নির্যাতিত হইছে তারা। তাহলে ইনফ্লিক্টেড যেখানে আছে, খেয়াল করি, অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, তাহলে এটা কি হিসেবে আছে এখানে? এই যে বেঙ্গলস হিস্টোরি অফ দোজ ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল। ভার্ব হিসেবে আছে ভাইয়া। ভার্ব হিসেবে আছে? কি হিসেবে আছে বলো, কি হিসেবে আছে? কি ভার্ব এটা? এই ইনফ্লিক্টেড এর পরে কি আমাদের ফ্রেজ আছে না, অন আওয়ার পিপল, প্রিপোজিশন, পজেসিভ, নাউন। তাহলে এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব না ট্রানজিটিভ ভার্ব? বলো, ইনট্রানজিটিভ ভার্ব নাকি ট্রানজিটিভ ভার্ব? তাহলে আমাদেরকে জানতে হবে যে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সে সকল ভার্ব যাদের পরে আর কোনো কি লাগে না, অবজেক্ট লাগে না। যেমন বার্ডস ফ্লাই। বার্ডস ফ্লাই মানে কি? পাখিরা উড়ে। কই উড়ে? ইন দ্য স্কাই যদি বলি তখন আবার এটা কি হয়ে যাবে? ট্রানজিটিভ ভার্ব, তাই না? তাহলে ইনফ্লিক্টেড একটা কি ভার্ব বলো? ইনফ্লিক্টেড একটা ট্রানজিটিভ ভার্ব বা আলটিমেটলি ভার্ব যেটা বলছো। তাহলে ইনফ্লিক্টেড অর্থ কি হতে পারে বলতো? কি করা? এনফোর্স করা। ইনফ্লিক্টেড অর্থ কি হতে পারে? ইনফ্লিক্ট, এনফোর্স, ইনফ্লিক্ট, এনফোর্স, ইনফ্লিক্ট, এনফোর্স। ওকে, জোর করা, অত্যাচার করা। ঠিক আছে, ইনফ্লিক্ট, এনফোর্স। আর কি হতে পারে? আর কি দেওয়া যায় দেখি তো। আর কি দেওয়া যায়? স্ট্রাইকও দিতে পারি। স্ট্রাইক যদি পরীক্ষায় চলে আসে, ওই জায়গাটা কেটে দেই। ওকে, ইনফ্লিক্ট, স্ট্রাইক। ওকে, অফ ব্লাডশেড বাই দ্যাম রিপিটেডলি। রিপিটেডলি একটা কোন পার্টস অফ স্পিচ এখানে? প্রাচীর। বলো, রিপিটেডলি কোন পার্টস অফ স্পিচ? যেটা বারবার হয়। সামথিং হুইচ ইজ ডান কি মেনি টাইমস। সামথিং which has been done, which has been occurred many times. Occurred many times. ভাইয়া, হ্যাঁ, এটাকে অ্যাডজেক্টিভ অফ ফ্রিকোয়েন্সিও বলা যায় না? অ্যাডজেক্টিভ অফ ফ্রিকোয়েন্সি কিভাবে? বারবার হয় তাই। অ্যাডভার্ব, সরি, অ্যাডজেক্টিভ না। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হতে পারে, মানে অ্যাডজেক্টিভ কেন হবে? ওকে, হ্যাঁ হতে পারে, একই ভাবে সংগঠিত হওয়া। হ্যাঁ, কোয়েশ্চেন এইভাবেও আসতে পারে, হু নোস, ইউ নেভার নো। এই লেভেলেও কোয়েশ্চেন দিতে পারে। ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল না, যে কখন কি কোয়েশ্চেন আসতেছে, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য পারফেক্ট রেজাল্ট। থ্যাংক ইউ। তাহলে যেটা বলতেছিলাম যে অফ এ হিস্টোরি, যেটা বলছে যে 23 ইয়ার্স অফ এ হিস্টোরি অফ ম্যান এন্ড উইমেন ইন অ্যাগনি। খুব দুঃখের সাথে বলছে যে যে 23 বছরের একটা হিস্ট্রির কথা ওরা বলতেছে, যেটা হচ্ছে কি ম্যান এন্ড উইমেনের, যেটা হচ্ছে কি অ্যাগনি নিয়া, তাদের অ্যাগনি বলতেছে, অর্থাৎ দুর্দশার কথা। আর ওইটাকে একটু ইয়া করে রাখি। ডান। পাশে আরেকটা পৃষ্ঠা থাকলে খুব ভালো হতো, লিখতে সহজ হতো। আচ্ছা, দেখবো। আচ্ছা, তারপরে আসো, অ্যাগনি সম্পর্কে আমরা আগেই বলছি, তারপর আরেকবার বলি। অ্যাগনি আমরা কি বলবো? এটাকে নাউন বলবো। আমি দেখতেই পাচ্ছি প্রিপোজিশনের পরে আছে, তাই অবভিয়াসলি নাউন হবে। অ্যাগনি মানে তীব্র যন্ত্রণা। এটা পরীক্ষায় আসার মতো, আমি আবারও বল দিচ্ছি, এইটা পরীক্ষায় আসার মতো, এটা পরীক্ষায় আসার মতো, এটা পরীক্ষায় আসার মতো। তাহলে অ্যাগনি যদি পরীক্ষায় আসার মতো হয়, বলো অ্যাগনির কি বলতে পারবো? ইংলিশ টু ইংলিশ মিনিং কি বলবো? What do you mean by agony? What is agony? সৌর কন্ডিশন। সরো কন্ডিশন, অনেক বড় হয়ে যায়। মানে শুধু একটা সিনোনিম বলতাম ভাইয়া। একটা বলো। আচ্ছা, অ্যাগনির সিনোনিম অনেক হইতে পারে। আমি যদি সহজ করে বলি, পেইন হতে পারে, সহজ থেকে। একটু আরেকটা বললাম ডিস্ট্রেস, এটা হতে পারে ডিস্ট্রেস। বাট আরেকটা শব্দ আছে, তোমরা শিখো, যে শব্দটা কি হতে পারে বলো? পেইন ডিস্ট্রেসের সাথে একটা শব্দ আছে, এটা তোমরা শিখোটা আমি চাই, এটা কি হতে পারে বলো?
Oppressed. অ্যাঙ্গুইশ, সেটা এটা হচ্ছে অ্যাঙ্গুইশ, AN, এইটা এটা শিখবা, হ্যাঁ। অ্যাঙ্গুইশ, এগনি মানে কি? পেইন, ডিস্ট্রেস, অ্যাঙ্গুইশ, মনে থাকবে? গট ইট? ওকে, ঠিক আছে, চলো। আর অ্যাগনির একটা অ্যান্টোনিম কি আসতে পারে জানো পরীক্ষায়? মানে সারপ্রাইজিংলি, সহজই, কঠিন কিছু না, আর আসতে পারে, সেটা হচ্ছে রিলিফ। এটা হচ্ছে কি? রিলিফ, মনে থাকবে? অ্যাগনির কি আসতে পারে? রিলিফ আসতে পারে। অ্যাগনির অ্যান্টোনিম কি আসতে পারে? রিলিফ আসতে পারে। তো চলো আমরা নেক্সট অংশে চলে যাই। নেক্সট অংশে কি আছে চলো দেখি। নেক্সট অংশে কি আছে? দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল। দেখো এখানে তুমি বলতে পারো ভাইয়া অফ এ পিপল, তো এগুলো নিয়ে এখন আর টেনশন করার কিছু নাই, এগুলো তোমাকে পরীক্ষায় যাচাই বাছাই করতে দিবে না। সো এটা হচ্ছে কি, যখন অনুবাদ করে, যে কোনো একটা অনুবাদে যে কোনো স্টাইলে তারা করতে পারে, ইটস আপ টু দেম। তো এখানে এ পিপল দিয়ে তারা হয়তো বা মানে ইননিউমারাস কোন নাম্বার অফ পিপল কে বুঝাইছে, দ্যাটস ইট। সো ওরা মানে দ্য হিস্টোরি অফ এ পিপল বোঝায় না, হিস্টোরি অফ এ পার্সন বলে না, কারণ সব মানুষের হিস্ট্রি এটা, একজন নির্দিষ্ট মানুষের না। সো দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল, অনির্দিষ্টভাবে, হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমসন উইথ দেয়ার ব্লাড। পরীক্ষায় এই ক্রিমসন মানে কি আসতে পারে বলো? ক্রিমসন মানে কি? Deep red. ডিপ রেড, মেয়েরা পছন্দ করে, মেয়েরা হচ্ছে লিপস্টিকের কালার হিসেবে ক্রিমসন অনেকে ইউজ করে পার্টি শার্টিতে গেলে। তাহলে এটাকে ইংলিশে কি বলে বলো? মেয়েদের তো পারা উচিত এই জিনিসটা, যে ডিপ রেড কে আমরা একটু সুন্দর করে কি বলি? রেডিশ বলি। কি বলি আমরা? রেডিশ, ডিপ রেড বা রেডিশ। আর কি বলা যায় বলো? ব্লাডি বলতে পারি। কি বলতে পারি ক্রিমসনকে? ব্লাডি, মানে রক্তে রঞ্জিত যেমন বোঝায় ওই রকম ব্লাডি, ঠিক আছে, ক্রিমসন। তাহলে হাইওয়েজ মানে তো বুঝোই, মানে রাজপথ, সড়ক রক্তে রঞ্জিত হয়েছে আমার ভাইয়ের, হ্যাঁ, বারবার তারা মানে তাদের জীবন দিয়েছে, এরকম একটা কথা ছিল বাংলায়। তাহলে উই শেড ব্লাড, শেডটা এখানে ভার্বের কি ফর্ম হিসেবে আছে? V2। বলো কি ফর্ম হিসেবে আছে? V2, কারণ এই ঘটনা কিন্তু আগের। তাহলে উই শেড ব্লাড ইন 1952। আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে ডেট আর ডেজ এর আগে অন বসে, যেমন অন সানডে, অন 18 মার্চ। তাহলে এটা হচ্ছে কি, যে ইয়ারের আগে ইন বসে। ইভেন দো, যদিও, উই ওয়ার দ্য ভিক্টরস মানে আমরা জিতেছিলাম, উই ওয়ার দ্য ভিক্টরস মানে উই ওয়ার দ্য উইনার্স। তাহলে ভিক্টরস এর সিনোনিম কি হতে পারে? হোয়াট ক্যান বি দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিক্টরস? ভিক্টরস ক্যান বি উইনার্স। ভিক্টরস ক্যান বি হোয়াট? ভিক্টরস ক্যান বি উইনার্স। ওকে, তাহলে ভিক্টরস হতে পারে এরকম, যে ভিক্টরস ইন দ্য ইলেকশনস অফ 1954 উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট। তাহলে আমাকে বলো তো, এই কুড নট ফর্ম, এই কুড নট ফর্ম, এখানে কুডটা হচ্ছে কি মোডাল ভার্ব, নটটা হচ্ছে কি অ্যাডভার্ব, ফর্মটা হচ্ছে কি মেইন ভার্ব। তাহলে এই ফর্ম মানে কি? এই ফর্ম মানে হচ্ছে টু এস্টাবলিশ। ফর্ম মানে কি? পরীক্ষা যদি আসে হোয়াট ডু ইউ মিন বাই ফর্ম? হোয়াট ডু ইউ মিন বাই ফর্ম মানে এখানে যদি আসে ওই এমসিকিউ তে তুমি কি দিবা ভাই? খুবই ইজি, টু এস্টাবলিশ। টু হোয়াট? টু এস্টাবলিশ। ওকে, টু এস্টাবলিশ। ওকে, আ গভর্নমেন্ট ইন দেন, দেন আলটিমেটলি। আচ্ছা, একটা ওয়ার্ড আছে এই ক্ষেত্রে, দা দেন। দা দেন এর বাংলা কি জানো? দা দেন সেই সময়ে, তৎকালীন। তৎকালীন, হ্যাঁ তৎকালীন আরো সুন্দর, সেই সময়ের বা তৎকালীন। তো বাংলাদেশকে সেই সময় কি বলা হতো? What was Bangladesh at that period of time? Then ইস্ট পাকিস্তান। কি ছিল? দেন ইস্ট পাকিস্তান। বাংলাদেশ কি ছিল? দেন ইস্ট পাকিস্তান। মনে থাকবে তো? এই তথ্যগুলো অত্যন্ত 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 জরুরি। যারা বুঝতে পারতেছো আলহামদুলিল্লাহ, যারা বুঝবা না মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, যাতে করে বুঝতে বিন্দু মাত্র কষ্ট না হয়, বুঝতে বিন্দু মাত্র কষ্ট না হয়। ইন 1958 আইয়ুব খান ডিক্লার, ডিক্লার্ড মানে কি বাংলায় ঘোষণা করা, তাহলে ইংলিশে কি হবে বলো? What do you mean by declare? Declare অবশ্যই এখানে ভার্বের কি করা? Announce. Announced। তাহলে একটা জিনিস কি বোঝা যাচ্ছে, পরীক্ষার হলে আমি কি, আমি অ্যাকর্ডিং টু দ্য পার্টস অফ স্পিচ এন্ড অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দ্য পার্টস অফ স্পিচ সিনোনিম অ্যান্টোনিম মিলাবো। তাহলে এখানে ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার্ড এটা ভার্ব, এটা ভার্বের V2। তাহলে এটার সিনোনিম লিখতে গেলে আমি কি বলতে পারবি? বলতে পারবি হচ্ছে অ্যানাউন্সড। নাউন্স বানান করো একজন,
ANN বলো, ANN OUNCEED, CE announce। তাহলে এটা নাউন ফর্ম কি? হোয়াটস দ্য নাউন ফর্ম অফ দিস ওয়ার্ড? অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ, তাহলে ডিক্লেয়ার এর নাউন ফর্ম হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশন, কি? ডিক্লারেশন, ডিক্লারেশন। আর অ্যানাউন্সড এর নাউন ফর্ম কি? অ্যানাউন্স, অ্যানাউন্সমেন্ট। ওকে, চলো তারপর কি বলছেন? মার্শাল ল টু এনস্লেভ, এই যে খুবই ইম্পর্টেন্ট। টু এনস্লেভ হচ্ছে কি? কাউকে কাউকে কি করে রাখা? দাসত্ববোধের শৃঙ্খলে আটকে রাখা, এনস্লেভ। ঠিক আছে, দাসত্ব। তাহলে এনস্লেভ এর ইংলিশ কি হতে পারে? দাসত্ব তো বুঝতেছি, বাট এই যে কৃতদাস বা দাসত্বে ভরে রাখা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার একটা সুন্দর ওয়ার্ড আছে যেটা পরীক্ষায় বহুবার আসছে। আমরা কাউকে করে রাখতে চাই। হ্যাঁ ভাই বলো বাবা, শুনতেছি। প্রিজনিয়ার। প্রিজনার, আচ্ছা প্রিজনার একটু বেশি হয়ে যায়, মানে টু সাবজুগেট বলা যায় না ভাইয়া? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই যে সুন্দর তো। তার মানে আমাদের সাজাদ খুব সুন্দর সুন্দর ভোকাবুলারি সে চেষ্টা করতেছে মনে রাখা। এটা কি তোমার এইচএসসি তে মনে ছিল? সত্যি করে বলো। এইচএসসি ভাই, এইচএসসি তে পড়ছিলাম, পড়ছিলা? ফার্স্ট আর পড়ি নাই তো। জি ভাইয়া, আর পড়ি নাই তো। সুন্দর, দেখছো? টু সাবজুগেট, এই সাবজুগেট ওয়ার্ডটা বহুবার আসছে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়। যারা কোয়েশ্চেন ব্যাংক নিয়মিত সলভ করছো তারা অ্যাটলিস্ট দেখছো 100% একবার হইলো। তাহলে সাবজুগেট মানে হচ্ছে কি? কাউকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা, কাউকে কৃতদাস বানিয়ে রাখা, কাউকে এমন ভাবে ট্রিট করা যে সে আমার কি, সে আমার কন্ট্রোলে আছে। হি অর শি ইজ আন্ডার মাই কন্ট্রোল। তাহলে আরেকটা ওয়ার্ড আছে সাবজুগেট ছাড়া, বলতে পারবা সাজাদ? একটু আগে বললাম ওয়ার্ডটা আমি, সেটা হচ্ছে কি? সাপ্রেস। সাপ্রেস বানান করো তো একজন, করো। বানান ভুল হলে সব শেষ। আবারও বলতেছি, রাইটিং সব যাবে, রিটেন ফিটেন শুধু মুখস্থ করলে হয় না। এই যে বানান ভুল, এগুলো টুকটাক জিনিস মাথায় রাখতে হয়। সাপ্রেস বানান কি বলো? SU বলছি, এসইউপি, তুমি বলতেছো, আর কি কেউ পারে না? SUP। double P কেন R ডাবল পি E বলো? double S হ্যাঁ, সাপ্রেসে ডাবল P RE ডাবল S। double S কমিটি বানান কি বলো? স্পেলিং মিস্টেক কিন্তু আসবে সি ইউনিটে 100%, বি ইউনিটেও আসবে, সব ইউনিটে। তাহলে স্পেলিং মিস্টেক কমিটি বানানে কি আছে? COMM, কমি, তাই না? TT, টিটি, ই। স্পেলিং মিস্টেক যেন না হয়। স্পেলিং মিস্টেক থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো বললো যে enslave us for the next 10 years. ওকে, in 1966 when we launched the 6-point movement। তাহলে যেহেতু এখানে 6 দফার কথা আসছেই, এখানে লঞ্চ করা, তাহলে একটা লঞ্চ আমরা শিখতেছি কি? দেখো এই ইউনিট 1টা অদ্ভুত রকমের সুন্দর একটা ইউনিট। এই ইউনিট 1-এ তোমার লঞ্চ মানে বোঝাবে যে কোনো কিছুকে কি করা? উৎক্ষেপণ করা। পড়েছি না আমরা যখন ভ্যালেন্টিনা তেরেস্কোভা পড়েছি, আমরা পড়েছি না যে ভস্টক 5 ওয়াজ লঞ্চড? মনে আছে কারো? ভস্টক 5 ওয়াজ লঞ্চড, মনে না থাকলে আবার পড়বো, টেনশন নাই। তাহলে এখানে লঞ্চটা কি বলতো? এখানে লঞ্চটা কি? এখানে তো পাবলিশড, মনে থাকবে? এখানে লঞ্চটা হচ্ছে কি? অ্যানাউন্স বলা যায় না ভাই এখানে? এটা অ্যানাউন্সও করা যায়, অ্যানাউন্স, পাবলিশড। ওকে, আবার ওয়ার শর্ট ডেট। তাহলে শর্ট ডেট মানে এটা কিন্তু V3। এটা কি? V3, শুট থেকে আসছে শর্ট। our boys were shot dead on June 7। তাহলে এই যে আমি যে প্রিপজিশনের ব্যবহারের কথা বলতেছি, এই যে বারবার বলতেছি, যে ব্যবহারগুলো মনে রাখতে হবে। তাহলে দেখো, ডে বা ডেটের আগে অন বসে, ডে বা ডেটের আগে অন বসে, আর ইয়ারের ক্ষেত্রে ইন বসে। ইয়ারের ক্ষেত্রে কি বসে? ইন বসে। when after the movement of 1969 আইয়ুব খান fell from, fell তার মানে এখানে কি? ভার্বের V2। তাহলে পরীক্ষা প্রশ্ন যদি আসে এটার V1টা কি? ফল। ঠিক আছে, ফল। তাহলে পতিত হওয়া, ফেল ফ্রম পাওয়ার, এন্ড ইয়াহিয়া খান অ্যাজিউম দ্য রেইনস। এই রেইনস মানে কি বলতো? এই যে গভর্নমেন্টটাকে চালায়, এই শাসন ভার মানেই হচ্ছে রেইন। এই শাসন ভার মানে কি? রেইন। তাহলে REIN কি? সেটা REIN। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? রেইন হচ্ছে কি? এই যে গভর্নমেন্ট থেকে গভর্ন, এই যে গভর্ন, ঠিক আছে, govern। তাহলে the reins of the government later declared that he would give us a constitution and restore democracy। এত কিছু বোঝার কিছু নাই এখানে, বুঝতে হবে যে আলটিমেটলি
ইয়াহিয়া খান আইয়ুব খানের পরে এসেছিল এবং গভর্নমেন্ট তারা সামলাবে, এবং তাকে আশ্বাস দেওয়া হয়েছিল। ইয়াহিয়া খানও আসলো এবং তাকে আশ্বাস দিল যে কি, যে ঠিক আছে, সে এখন আমাদেরকে কনস্টিটিউশন বা সংবিধান অনুসারে আমাদের ডেমোক্রেসিকে ফেরত এনে দিবে। রিস্টোর মানে কি? রিস্টোর মানে টু ব্রিং ব্যাক। রিস্টোর মানে কি? ব্রিং ব্যাক। বলো, রিস্টোর, ব্রিং ব্যাক, ওকে, ফেরত আনা। ওকে, তারপরে দেখো এই যে লেটার, লেটার মানে হচ্ছে কি আফটারওয়ার্ডস। লেটারের সিনোনিম কি হতে পারে বলো? সহজ কিন্তু আসতে পারে কিন্তু পরীক্ষায়। লেটার মানে কি? লেটার মানে আফটারওয়ার্ডস। আফটারওয়ার্ডস। মনে থাকে যেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে দেখো, উই লিসেন টু হিম। তাহলে লিসেনের সাথে সবসময় কি হয়? টু, টক টু, লিসেন টু, উই লিসেন টু হিম। তাহলে এখানে আমি যদি বলি যে কেন এখানে লিসেন হলো, লিসেন কেন হলো না, কেউ কি উত্তর দিতে পারবে? কারো কি উত্তর দেওয়ার মতো ক্যাপাবিলিটি তৈরি হয়েছে? কেন এখানে লিসেন লিখলাম না? দ্রুত বলো, কেন এখানে লিসেন লিখলাম না? বলো, কেন এখানে লিসেন লিখলাম না? কেন ডিফারেন্ট হলো আমাকে বলো, দ্রুত বলতে হবে। পাস্ট, এজন্য। পাস্ট কেন হইলো বাবা? লিসেন টু হিম দেন। দেন হচ্ছে কি বলো? মানে দেন ফার্স্ট হচ্ছে একটা টেন্স অ্যাডভার্ব। মার্কার। ভাইয়া এই ছোট ছোট জিনিস কেন জিজ্ঞাসা করি একটা সময় বুঝবা। ভাইয়া কেন এগুলো জিজ্ঞাসা করে? না জিজ্ঞেস করলেও তো হয়। এগুলো জিজ্ঞেস করা হচ্ছে তুমি যেন একদম রিটেনের জন্য রেডি থাকো। অনেক পোলাপাইনদের দেখছি উই লিসেন টু হিম, ঠিক আছে, বানান ভুল করে, একে THEN না লিখে THAN লেখে, এটা একটা ভুল। আর উই লিসেন টু হিম লিখে দেয়। এখানে যদি তুমি দেনটা না লিখো, তাহলে লিসেন কেন হইলো এর আগের লাইনও যদি কিছু না থাকে, তাহলে এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ লাইন। আমার কথা কি বুঝছো কি বুঝো নাই বলো? অর্থাৎ এই কনটেক্সটের আগের লাইন তুমি লেখো নাই বা কিছু ছিল না, হ্যাঁ, বা এটা একটা প্যারার পরে আসলো, ফার্স্ট করে লিখলো উই লিসেন টু হিম। কেন লিসেন করছিলা, কখন? এই কখন যদি শব্দটা না থাকে, অ্যাডভার্ব না থাকে, এটা কিন্তু 100% মানে অ্যান্সার হিসেবে গ্রহণ করা নাও যেতে পারে। ওকে, আর লট হ্যাজ হ্যাপেন্ড। আর লট মানে কি? মেনি থিংস, তাই না? লট মানে মেনি থিংস। আর হ্যাজ হ্যাপেন্ড সিন্স মানে তখন থেকে। সিন্স এখানে টাইমকে বোঝাচ্ছে। সিন্স এখানে কি মেনশন করতেছে? সিন্স এখানে টাইমকে মেনশন করতেছে। এন্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, তার মানে ইলেকশনেরও কি হইছে? একটা যে ইলেকশন হ্যাভ টেকেন প্লেস। তাহলে টেকেন প্লেস, টুক প্লেস এর মানে কি? আর টেক প্লেস মানে কি? সংগঠিত হওয়া। বাংলায় কি বলে? সংগঠিত হওয়া। সংগঠিত হওয়া। তাহলে ইংলিশে কি বলবা? টেক প্লেস কি বলবা? occurred, occur, happen, happened. yes sir. ওকে, আর কি হইতে পারে দেখো? এই টেক প্লেস কিন্তু একটা কি বলতো, বলেছি কিন্তু আমাদের আমাদের কি থাকবে? গ্রুপ ভার্ব থাকতে পারে, আমাদের স্পেশাল ইংলিশ টু ইংলিশ মিনিং থাকতে পারে, আমাদের হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস থাকতে পারে। তাহলে বলো এখন টেক প্লেস কি হতে পারে? এর একটা সুন্দর মিনিং, আরো সুন্দর মিনিং বলো। এনিবডি এলস? তোমাদের মুখে আছে, পেটে আছে, আসতেছে না, ট্রাই করো। টেক প্লেস তোমরা কি শুনছো? ব্রিং ইট অন, এই টাইপের কিছু। এই যে বাংলাদেশ ইংল্যান্ডে হারাইলো, তার মানে কি? এটা এক ধরনের হিস্ট্রি ক্রিয়েটেড হয়েছে। ইট টুক প্লেস ইন ওয়্যার? ইট টুক প্লেস ইন মিরপুর এন্ড চিটাগাং। তাহলে এটা একটা ইডিয়ম না? তাহলে কি হতে পারে? টু হ্যাপেন হতে পারে, যেটা আমরা বলছি অলরেডি, টু ওকার, টু হ্যাপেন। আচ্ছা, সব জায়গায় কোনো কিছুকে অ্যান্সার করতে গেলে ইংলিশে এই টু চলে আসতে পারে। টু হ্যাপেন, টু ওকার, এটা একটু মাথায় রাখবা। আর 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 আরেকটা আছে, একটু ট্রাই করো না, আমি দেখি না মনে পড়ে কিনা। না পড়লে তো কিছু করার নাই, বলো কি হতে পারে? কমন একটা জিনিস আছে, লাস্ট 5 to 10 সেকেন্ড চিন্তা করো, কি সেটা? চিন্তা করো, চিন্তা করো। কারো মাথায় লাস্ট আসতেছে না তো ভাই। আসতেছে না?
ওকে, টেক প্লেসটা হচ্ছে আলটিমেটলি একটা প্ল্যান্ড অ্যাকশন। কি অ্যাকশন? দেখো এটা কেমনে আমি বলি তোমাদেরকে, মানে সামথিং হুইচ ইজ প্ল্যান্ড, জন্য এটার নাম বললাম আমরা প্ল্যান্ড অ্যাকশন। এটা বলছি কোথাও না কোথাও, আই ডোন্ট নো ওয়াই ইউ গাইস রিমেম্বার। এটা হচ্ছে যে আমরা যখন বলি ইট হ্যাপেন্স, ইট টুক প্লেস, দ্যাট মিনস সামওয়ান হুইচ ইজ অলরেডি বা হুইচ ওয়াজ অলরেডি প্ল্যান্ড। ঠিক আছে, এই এই জিনিস কিন্তু এমন না যেটা ওভারনাইট হয়েছে। ওভারনাইট বুঝো তো, বলো হোয়াট ইউ মিন বাই ওভারনাইট, হোয়াট ইজ ওভারনাইট? রাতারাতি। রাতারাতি। তাহলে রাতারাতি হয়নি কিন্তু এটা, এটা কি হয়েছে? ইটস ওয়ান কাইন্ড অফ প্ল্যান্ড অ্যাকশন, টেক প্লেস। মাথায় রেখো, কারণ অনেক সময় হুবহু টু ওভার টু হ্যাপেন নাও দিতে পারে, সবসময় এটা নাও দিতে পারে। ওকে, তারপরে দেখো আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এখানে দেখো প্রেসিডেন্ট একটা এই যে সম্মানসূচক ব্যাপার। তো তুমি যখন লিখবা, তুমি ধরো হিস্টোরিক স্পিচ অফ 7 মার্চ লিখতে গিয়ে তুমি প্রেসিডেন্ট ওয়ার্ডটা ইউজ করলা। এখন রিটেনে তুমি যদি প্রেসিডেন্ট লিখতে গিয়ে পিটা ক্যাপিটাল লেটার না লিখে স্মল লেটার লিখো, তুমি কি মার্কস পাবা? হোয়াট ডু ইউ থিঙ্ক? বা তোমার কি ওই জায়গায় মার্কস মাইনাস করা উচিত না? অবশ্যই উচিত কিন্তু, বুঝতে পারছো? ওকে, এই কথাটা মাথায় রেখো। তো আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আই হ্যাভ মেট, আই, আর একটা হচ্ছে আই হ্যাভ মেড আর রিকোয়েস্ট টু হিম, একটা রিকোয়েস্ট। কারো কাছে রিকোয়েস্ট রাখা বোঝাতে রিকোয়েস্ট টু হয়, কারো কাছে বা কারো কাছে কোনো একটা ঘটনা সম্পর্কে বলা, এই এই হয়েছে, এই ঘটনা ঘটছে, তার কাছে আমি এই রিকোয়েস্টটা রাখতেছি, তাহলে আমি কি বলবো? আই রিকোয়েস্ট টু হিম নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল বাট অলসো দ্য লিডার অফ দ্য পার্টি। তার মানে নট অনলি বাট অলসোর ব্যবহার কিন্তু পাচ্ছ, তাই না? নট অনলি বাট অলসোর পরিবর্তে কি বসে? বোথ। নট অনলি বাট অলসোর পরিবর্তে কি বসে? নট অনলি সেন্টেন্সে বসে, ট্রান্সফরমেশনে আমরা পড়ে আসছি। তাহলে নট অনলি বাট অলসো পরিবর্তে কি বসবে? বোথ ডট ডট ডট। তাহলে নট অনলি বিহাফ অফ দ্য বেঙ্গল বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান। তাহলে মেজরিটি মানে কি? বেশি সংখ্যক, বহু সংখ্যক। তাহলে মেজরিটির সিনোনিম কি হতে পারে? ইন এ লার্জ নাম্বার। কি বলতে পারি আমরা? ইন এ লার্জ নাম্বার, হিউজ, যে কোনো কিছু হতে পারে। আই সেড টু হিম ইউ মাস্ট হোল্ড দ্য সেশন। তাহলে মাস্ট মানে কি? হ্যাভ টু। মাস্ট মানে কি? হ্যাভ টু। আমরা প্রচুর ব্যবহার করব এগুলো, মাস্ট, হ্যাভ, ক্যান নট, বাট, ক্যান নট হেল্প, এই ধরনের স্ট্রাকচার অনেক আসবে ট্রান্সলেশনে বা অর ইভেন ইন অনুবাদ। ঠিক আছে, মাস্ট হোল্ড সেশন। তাহলে এইটা কিন্তু অনেকেই জানে না, হোল্ড এর V3 কি? এটা প্রশ্ন করলে 90% স্টুডেন্ট থতমত খেয়ে যায়। হোল্ড এর V3 কি বলো? Hold. হোল্ড এর V3 হোল্ড না রে, হোল্ড V1, হোল্ড এর V3 আর V2 দুইটাই হেল্ড। হেল্ড কনফিউশন লেগে যায়, তাই না? রান রেন রান, তার মনে হয় আরে হোল্ড হেল্ড হোল্ড, তাই না? খুব ইজি, ইজি বাট কনফিউজড হয়ে যায়। তো লেটস নট বিকাম কনফিউজড। ওকে, লেটস নট বিকাম কনফিউজড এন্ড উই হ্যাভ টু বি ভেরি মাচ ক্লিয়ার। ওকে, তাহলে যেটা বলতেছিলাম, সামনে আনবে, টানা যায় না কেন সাথে থাকলে? যেটা বলতেছিলাম যে I said to him you must hold the session of the National Assembly on 15 January but he did not listen to me. আবারও listen to, he listened to ভুট্টো। তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ওই ভুট্টো সাহেবের কথা। ইনস্টেড, ইনস্টেড মানে কি? পরিবর্তে। ইনস্টেড মানে কি? পরিবর্তে, তাই না? তাহলে ইনস্টেড এর ইংলিশ টু ইংলিশ কি হতে পারে বলো? বলো দেখি, কে কে সাবস্টিটিউট বলবা? তারা তাদেরকে আগে ধরবো। কে কে সাবস্টিটিউট বলবা? ইনস্টেডের জায়গায় সাবস্টিটিউট কে কে বলবা বলো? আচ্ছা, দুইটা জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে ইনস্টেড শব্দটার ক্ষেত্রে ইনস্টেড অফ, এটা একটা ইউজ আছে। কি আছে? ইনস্টেড অফ, ইনস্টেড অফ সামথিং, তাই না? আরেকটা হচ্ছে ইনস্টেড মানে তার পরিবর্তে। এখানে ইনস্টেডটা কি হিসেবে আছে? অ্যাডভার্ব হিসেবে আছে। কি আছে? অ্যাডভার্ব হিসেবে আছে। তাহলে ইনস্টেড এর ইংলিশ কি হতে পারে বলো? আমি জিজ্ঞাসা করছিলাম, কেউ বলবা না? ভয় পেয়ে গেছো? সাবস্টিটিউট হবে না? ও ভাই, অল্টারনেটিভ বলছে একজন, তাই না? আচ্ছা, অল্টারনেটিভ, অল্টারনেটিভের সাথে কি প্রিপজিশন বসে? টু। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে বহুবার আইছে। ঠিক আছে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু এনি পারপাস অফ প্র্যাকটিসিং।
অল্টারনেটিভ, অল্টারনেটিভ বানান NATIVE। ওকে, তাহলে দেখো কি বলছে। at first, প্রথমত he said that the meeting would take place in the first week of March. We said fine, ঠিক আছে, প্রথম সপ্তাহে মার্চের হবে। আমরা বলছি ভালো। we will be taking our seats, আমরা আমাদের সিট গুলো নিব in the assembly then, আমরা আমাদের সিট গুলো ওই সময় সংসদে নিয়ে নিব। I said we will carry out our discussions. Carry out মানে কি তাহলে? What do you mean by carry out? কন্টিনিউ, চালিয়ে যাওয়া। Yes, চালিয়ে যাওয়া। তাহলে কি হতে হবে? To continue. কন্টিনিউ, Continue. Accent, দেখি সঠিক accent। কন্টিনিউ সঠিক না ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, I said we will carry out our discussions. হ্যাঁ, কন্টিনিউ হতে পারে, আমার মনে হয় ব্রিটিশরা এরকম বলে, মেবি, because I'm very much weak in it, so I have to look up the word in the dictionary with its pronunciation. তাহলে carry out our discussions, তাহলে discussions হচ্ছে প্লুরাল নাউন, তাই না? তাহলে ডিসকাশনের ভার্ব হচ্ছে কি? খুবই সহজ, কি? ডিসকাস, কনসাল্ট, গুড। কনসালটেশন সেন্টার, তাহলে কনসালটেশন তখন কি হয়? অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, ডোন্ট সে ইট অ্যাডজেক্টিভ, সে ইট নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে বাবা? ওকে, কারণ কনসালটেশন হচ্ছে নাউনই, মাথায় রাখতে হবে এটা। তাহলে I went so far as to say that anyone came up with an offer. Came up মানে কি? To came up মানে কি? Came up with মানে কি? Bring something, bring something before you, bring something in front of you, before you, যেটা টু ডিমান্ড বলা যাবে। came up with a demand, to demand না, ঠিক আছে? An offer that was just, even though we were in the majority, agree to that offer. যদিও আমরা মেজরিটিতে ছিলাম, আমাদেরকেই সবকিছু কন্ট্রোল করার কথা, বা আমরাই সবকিছু কন্ট্রোল করব, এটাই আলটিমেট ব্যাপার, কিন্তু তারপরেও কেউ যদি একটা অফার নিয়ে আসতো, উই এগ্রি টু দ্যাট অফার, আমরাও এটার সাথে কি করতাম? এগ্রি করতাম। তাহলে এগ্রি টু দ্যাট অফার, আমরা কিন্তু এগ্রি উইথ, এগ্রি অন এগুলো পড়েছি, তাই না? এগ্রি উইথ করেছি যখন পার্সনের সাথে বলি আমরা, তাই না? এগ্রি উইথ কখন বলি? আই ডু নট এগ্রি উইথ ইউ। তাহলে এগ্রি উইথ হচ্ছে পার্সন, সেটা পার্সনকে বোঝায়। ওকে, ঠিক আছে। মিস্টার ভুট্টো কেম হেয়ার, হি ক্যারিড আউট দ্য ডিসকাশন, তার মানে আবারও সেই কন্টিনিউ, ক্যারিড আউট, ঠিক আছে, উইথ আস। হি হ্যাড সেড, সে বলেছিলেন, that the doors of negotiations, what do you mean by negotiations? Negotiations মানে হচ্ছে to deal, কি করা? To deal something. হ্যাঁ, তুমি কি বলছো সেটাও লিখে দেই, বলো। নেগোসিয়েশন মানে ডিল হইতে পারে, বা ডিলিং প্রসেস। হ্যাঁ, তুমি কি বলছো বলো? ডিসকাশন বলছিলাম। বার্গেনিং। হ্যাঁ হ্যাঁ, বার্গেনিং, ডিসকাশন, ডিল, ঠিক আছে? ডিলিং, ডিসকাশন, বার্গেনিং, মুখে মুখে বলে দিলাম, লেখার জায়গা নাই। had not been shut, and that where would be further negotiations. Further মানে আরো বেশি, বা সামনে ঘটতে যাচ্ছে এমন। I then had talks, তার মানে আমি কথাবার্তা বলেছিলাম with other leaders. I said to them, come and sit down with us. আসুন এবং আমাদের সাথে বসুন। তাহলে sit down মানে কি? এক ধরনের মিটিং এ বসানো। এখানে sit down দিয়ে কিন্তু বসে পড়াকে বলতেছে না, to arrange a meeting, মনে রাখবা। তাহলে এইটাকে ইংলিশে কি বলবা? sit down মানে কি? to arrange a meeting, to arrange a meeting. ল্যাপটপ ক্র্যাশ না করলেই হয়। to arrange a meeting, ঠিক আছে? to arrange a meeting. Okay, let's create a constitution for ourselves. চলো একটা ক্রিয়েশন করি, কি ক্রিয়েট করি? একটা কনস্টিটিউশন ক্রিয়েট করি থ্রু ডিসকাশন। তার মানে কি? কনস্টিটিউশন থ্রু ডিসকাশন, সুন্দর না? কনস্টিটিউশন থ্রু ডিসকাশন, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, কোনো কিছুর
দিয়ে যাওয়া বোঝাতে এই প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, আমরা এটা মাথায় রাখবো। ঠিক আছে, যেমন আমরা সেন্টেন্সে বলতে পারি থ্রু হার্ড ইউ ক্যান অ্যাচিভ সাকসেস। কি বলতে পারি? থ্রু হার্ড ওয়ার্ক ইউ ক্যান অ্যাচিভ সাকসেস। এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? বলো, এটা কি ধরনের সেন্টেন্স? সিম্বল সেন্টেন্স। ইউ ক্যান অ্যাচিভ সেন্টেন্স, তার মানে সরি, ইউ ক্যান অ্যাচিভ সাকসেস, তাহলে এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সিম্পল। এটা তো বোর্ডে পড়াইলে আমি কিছুই লিখতে পারতাম, নইলে এখানে তো তাও লিখতে পারতেছে আমার মনে হচ্ছে না। ফার্স্ট পেপারের ক্লাস বোর্ডে নেওয়া যাবে না, তাহলে কিছু নেওয়া যাবে না, তাহলে লেকচার শিট বানায় গেলে ওগুলো মুখস্থ করাইতে হবে। ওইটা করাইতে চাই না, ভালো লাগে না ওইটা করাইতে, বিরক্তি করে এটা আমার কাছে লাগে। ওকে, ঠিক আছে, আন্ডারস্টুড না? আচ্ছা বলো, তারপরে কি আছে দেখো, তারপরে আছে but Mr. Bhutto declared that if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse. My God, এটা কিন্তু এক ধরনের কি বলতো, এটা এক ধরনের হুমকি। এটা কি বুঝো? এই সেন্টেন্সটা কি বুঝো? এটা যে এক ধরনের হুমকি, কে কে বুঝো? সে বলছে যদি এমন হয় তাহলে এটা একটা কসাইখানায় পরিণত হবে, বুঝতেছো কিছু? তার মানে এটা একটা স্টক ইয়ার্ডে পরিণত হবে। তাহলে এই ধরনের কথা বললে কার রাগ না উঠবে বলো? তোমার যদি এগুলো বলে কেউ এখন, এইখানে যদি এখন সবাই একত্রিত হয় তাহলে এটা কিন্তু রক্তের প্রান্তর হয়ে যাবে, মানে রক্তে রঞ্জিত হয়ে যাবে সবাই কোনো একটা কারণে একটা ডিসিশন নিতে গিয়ে। তাহলে সেটাকে তুমি কি বলতে পারো? স্টক ইয়ার্ড। কি বলতে পারো? স্টক ইয়ার্ড। একটা হচ্ছে বুচার। বুচার হচ্ছে কি, যে হচ্ছে স্লটার করে, তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে বুচারি। প্রসেসটার নাম কি? বুচারি। ওকে, হি ক্লেইম দ্যাট। আচ্ছা, ক্লেইম মানে কি? খুবই ইম্পর্টেন্ট। ক্লেইম মানে কোনো কিছুকে দাবি করা, তাই না বাংলায়? হোয়াট ইজ দ্য সিনোনিম বা ইংলিশ? ডিমান্ড, টু ডিমান্ড। তাহলে ক্লেইম হতে পারে ডিমান্ড। আর ক্লেইম যদি হয় ডিমান্ড, আর কি হতে পারে দ্রুত বলো? ক্লেইম যদি হয় ডিমান্ড, আর কি হতে পারে? ডু ইউ মিন বাই ক্লেইম? আমরা আগেই বলেছি ক্লেইম যদি দাবি করা হয় তাহলে কি হবে বলো? নাই, আর কোনো ওয়ার্ড নাই? ক্লেইম ডিমান্ড হতে পারে, ক্লেইম ডিক্লারেশন হতে পারে, ক্লেইম স্টেটমেন্ট হতে পারে, মাথায় রেখো। ডিক্লারেশন, স্টেটমেন্ট। ঠিক আছে, পারফেক্ট, ডান। তাহলে সে কি বলছে? সে বলছে হচ্ছে যে he claimed that whoever came here, কেউ যদি আসে এখানে, whoever came here, যে কেউ এখানে আসবে, would be slaughtered, অর্থাৎ তাদেরকে জবাই করা হবে, এমন একটা অবস্থা। ঠিক আছে, মানে মৃত্যু হয়ে যাবে তার। He said if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. আমরা যদি এখানে দেখা হয় তাহলে পেশোয়ার থেকে করাচি সব মানে দোকানপাট বন্ধ হয়ে যাবে। তাহলে প্রেসার প্রয়োগ করতেছে, এটা প্যাসিভ প্রেসার প্রয়োগ বলা হয়। প্যাসিভলি তাকে প্রেসার দিচ্ছে, আলটিমেটলি প্যারা দিচ্ছে। I declared that the assembly would continue to meet. তার মানে আমি ডিক্লেয়ার করতাম যে এটা চলতেই থাকবে, would continue to meet. But suddenly on the 1st of March the assembly was shut down. বন্ধ করে দেওয়া হয়েছিল। Mr. Yahya Khan called the session of the assembly in his capacity. সে তার নিজের দায়রায়, নিজের মানে দায়িত্বে সে বলেছিল যে as the president সে তার একটা ভূমিকা আছে এখানে, সে এই রোলটা প্লে করেছে। And I declared I would be attending it. আমি বলেছিলাম যে আমি এটা অ্যাটেন্ড করব। তাহলে দেখো, তোমরা অনেক সময় ভাবো বি এর পরে খালি V3 হয় না, এটা একটা মেজর একটা চেঞ্জ, যে ভবিষ্যৎকালে মানে নিকট ভবিষ্যতে কোনো কিছু ঘটতে যাচ্ছে, সেখানে আমরা কি বলতে পারি? এরকম বি প্লাস ভিআইএনজি বলতে পারি। এটা এক ধরনের পসিবিলিটিস কে বোঝায়। কি বোঝাচ্ছে? উড দিয়ে আমরা কি বোঝাই? পসিবিলিটি। তাহলে আই উড বি অ্যাটেন্ডিং ইট। আচ্ছা, মিস্টার ভুট্টো সেড হি উড নট বি পার্ট অফ ইট। তাহলে পার্ট অফ মানে কি? পার্ট অফ ইট, পার্ট অফ মানে কি? কোনো কিছুর অংশ হওয়া, তাই না? পার্ট অফ, তাহলে কি লিখতে পারো? পার্ট অফ কি লিখা যায়? পার্ট অফ ইনভলভ, তাই না? ইনভলভমেন্ট।
ঠিক আছে, কোনো কিছুর সাথে থাকা, ইনভলভমেন্ট থাকা। হ্যাঁ বলো। এখানে এখানে পার্ট অফ দিয়ে মানে কোনো কিছু মানে জয়েন করা বোঝাচ্ছে না? হ্যাঁ, চয়নও দিতে পারি। দ্যাটস দ্য থিং দ্যাট ইউ আর ট্রাইং টু টেল আস। জি ভাই। 35 members, 35 members, fives না কিন্তু, 35 members of the assembly came from West Pakistan to take part, আবারও to take part মানে participate, ওই যে এটা বলতে পেরেছিলাম, take part মানে কি, participate। এই সময় take place বলতেছিলাম তো take part মাথায় আসতেছিল। take part মানে কি, to পার্টিসিপেট। এটাও পরীক্ষা বিসিএস আসছে একদম, পার্টিসিপেট। ক্যান্সেল একটা বিসিএস ছিল 26 না 24 মেবি, ওইখান দেখছিলাম। আচ্ছা যাই হোক, তারপরে দেখো ইন ইটস প্রসিডিংস। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই প্রসিডিংস বলো তো? এই যে সভাগুলো, এই যে প্রসিডিউরস গুলো, এটাকে আমরা একসাথে প্রসিডিংস বলতেছি, তাই না? তাহলে প্রসিডিংস এর সিনোনিম হতে পারে ইভেন্টস, প্রসিডিউরস। প্রসিডিউরস বানানটা পারবা তো, ভুলে যাবা? এই যে বলো, PROCEDURES, procedures, but it was dissolved all of a sudden। এই যে দেখো তো, all of a sudden তার মানে কি, সাডেনলি, তাই না? all of a sudden মানে কি, সাডেনলি, হঠাৎ করে, without giving any notice, without giving any নোটিস, যেটা ঘটে সাডেনলি, ঠিক আছে? তাহলে all on a sudden হয়, all of a sudden হয়। It was dissolved. What do you mean by dissolve? খুব ইম্পর্টেন্ট। dissolve আমরা যখন মিশ্রিত করে দিই, তার মানে একটা জিনিস মিশ্রিত হওয়া মানে ভেঙে যায়, ছড়িয়ে যায়, ঠিক আছে, ফেড হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। আমরা বলি না মিক্সচার ডিজলভ হয়, এরকম পানি মিক্সচার সব ডিজলভ হয়ে গেছে, তার মানে কি এটা অ্যাবজর্ব হয়ে গেছে, এটা ফেড হয়ে গেছে। এটা নির্দিষ্ট করে দেখা যায় না যে কোন জিনিসটা আছে আর কোন জিনিসটা নাই। বুঝছো নাকি বুঝো নাই? বলো, না বুঝলে বলবা, বলতে হবে। একটা জিনিসকে যখন আমরা ডিজলভ করি, ধরো আমরা চিনি আর লেবুর আর পানির মিশ্রণ দিয়ে আমরা শরবত বানাই, তারপরে কি আর চিনি, লেবু, পানিকে আলাদা করা যায় নাকি? পুরাটা একটা ডিজলভ অবস্থায় থাকে, পুরাটা এক অবস্থায় থাকে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে, তোমার আপাত দৃষ্টিতে মনে হবে এটা মানে তৈরি করছে, কিন্তু আলটিমেটলি এটা ভেঙে দিচ্ছে, মানে আগের যেই এলিমেন্টস গুলো আছে এগুলো ভেঙে যাচ্ছে। তো ডিজলভটাও এরকম, বাট ইট ওয়াজ ডিজলভ, তার মানে হচ্ছে এটা ভেঙে গিয়েছিল। তাহলে আমরা এটা কি বলতে পারি, সিনোনিম কি বলতে পারি বলো? মাত্র বললাম, কি বলা যায়? অ্যাবজর্ব হতে পারে, অ্যাবজর্ব একটা খুব ভালো সিনোনিম হতে পারে। আর কি হতে পারে বলো? ডিসপার্স হতে পারে, অ্যাডজর্ন হতে পারে। এই ক্ষেত্রে এটা অ্যাডজর্ন। এই ক্ষেত্রে এটা কি, এই যে অ্যাডজর্ন বলে না, ওই যে যারা তোমার কেস লড়ে, ওইখানে বল না দ্য কেস ইজ অ্যাডজর্ন, বা অমুক জিনিসটা অ্যাডজর্ন আছে, পরের ডেট অমুক তারিখ, এরকম শুনছো কেউ কখনো? শুনেছ? শুনোনি? মেবি শুনোনি, শোনার কথা অবশ্য, না শোনার কারণটা কি এটাই বুঝলাম না। ডিসপার্স হতে পারে, ডিসপার্স, TISPERSE, ডিসপার্স। ওকে, তাহলে আমাকে বলো ডিজলভের বিপরীত শব্দ কি হতে পারে? সহজ করে বলো, ডিজলভের বিপরীত শব্দ কি হতে পারে? ডিজলভের অ্যান্টোনিম কি হতে পারে? অ্যান্টোনিম। রিজলভের নাম শুনছো? রিজলভ আমরা যে বলি সলভ করো, রিসলভ করো, রিজলভ। আরেকটা হচ্ছে কি, আরেকটা হতে পারে কন্টিনিউ। এটা আসতে পারে পরীক্ষায়, এগুলো আসে মাঝে মাঝে। তাহলে রিজলভ একটা ভার্ব, আর রিজলভ ভার্ব। ওকে, দ্য ব্লেম ওয়াজ পুট অন। ব্লেম মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ব্লেম? তার উপর দায়ভার দেওয়া, তাই না? দায়ভার, মানে কি, কাউকে কি করা? ব্লেম মানে কি? রেসপন্সিবল ফর, দায়ী, হ্যাঁ, ভেরি গুড। ব্লেম মানে হচ্ছে রেসপন্সিবল ফর, কারোর উপরে রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া। টু মেক সামওয়ান রেসপন্সিবল, টু মেক সামওয়ান রেসপন্সিবল, রেসপন্সিবল। রেসপন্সিবল ফর, রেসপন্সিবলের সাথে কি বসে? ফর, ফর সামথিং। রেসপন্সিবল যদি আমার অ্যাডজেক্টিভ হয়, তাহলে এর নামটা কি? রেসপন্সিভ,
Responsibility. রেসপন্সিবিলিটি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড এট মি, আমার দিকে আঙ্গুলটা এসেছিল, আমাকে আমাকে দোষারোপ করা হয়েছিল, দোষী সাব্যস্ত করা হয়েছিল। ঠিক আছে, এইখানে আমরা একটু বিরতি নিব 2 মিনিটের, বিকজ বিরতি না নিলে টানতে পারবো না। ঠিক আছে, উলফাত এবং সাজাদ দুইজন আসো, থ্যাংক ইউ ভেরি মাচ, থাকো। আমরা একটু 5 মিনিটসের বিরতি নেই, তারপর আবার শুরু করবো। ঠিক আছে, ওকে।
ওকে ডিয়ার স্টুডেন্টস, আমাদের ব্রেক টাইম শেষ। ফ্যানটা অফ করি। তাহলে আমরা আবার শুরু করি আমাদের পড়াটা। যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে শেষ করলো ওরা যে না, অ্যাসেম্বলি হওয়ার কথা, অ্যাসেম্বলি হলো না এবং অ্যাসেম্বলিটাকে আটকে দেওয়া হলো, অ্যাডজর্ন ঘোষিত করা হলো। অ্যাডজর্ন মানে স্থগিত করা। অ্যাডজর্ন মানে কি? অ্যাডজর্নের বাংলা যদি বলি আমি, অ্যাডজর্নের বাংলা হচ্ছে স্থগিত করা। কি করা? স্থগিত করা। অ্যাডজর্ন মিন্স স্থগিত করা। ঠিক আছে, অ্যাডজর্ন স্থগিত করা। তাহলে দেখো কি বলছে, আফটার দ্য অ্যাসেম্বলি সেশন, মানে অ্যাসেম্বলি এর, আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস মানেই জানি কি এর, এর ব্যবহার তোমাদের অনেক করতে হবে রাইটিং এ, মাথায় রেখো। তাহলে আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্রোরোগড। হোয়াট ইউ মিন বাই প্রোরোগড? আমি বুঝি না প্রোরোগড কি, কিন্তু আমি কিন্তু একটু বুঝতেছি যে অ্যাসেম্বলিটাকে আটকে ফেলা হয়েছিল, অ্যাসেম্বলিটাকে স্থগিত করা হয়েছিল। তাহলে প্রোরোগ কি হতে পারে বলতো? পোস্টপোন। পারে পোস্টপোন। হ্যাঁ, তাহলে পোস্টপোন করা। ভেরি গুড। অ্যাডজার্ন করা বলা যাবে। অ্যাডজার্ন যেটা বললাম অলরেডি, এটাও হতে পারে। আর কি হতে পারে বলো? আর কি হতে পারে? ডিলে করা হতে পারে, তাই না? ডিলে করা, সাসপেন্ড করা হতে পারে। একটু ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ড জানতে হবে। ডিলে, সাসপেন্ড। আরেকটা খুবই সহজ ওয়ার্ড, সেটা হচ্ছে ডিসকন্টিনিউ করা। কি করা? ডিসকন্টিনিউ করা। ডিসকন্টিনিউ মানে সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া। ডিসকন্টিনিউ। ভাই এক্সপিডেট একটা ছিল মনে হ্যাঁ দেখতে কি? হ্যাঁ হ্যাঁ, এক্স কি? এক্সপি এক্সপিডেট মনে হয়েছিল, ভুলে গেছি। এক্সপেডিয়েট ছিল। আমার এক্সপেডিয়েট ওয়ার্ডটা এটার সাথে যায় কিনা মনে পড়তেছে না, তাও একবার দেখি, একটু গুগলেই সার্চ করে দেখি আমি নিজে। এক্সপেডিয়েট না কি আছে? এক্সপেডিয়েটের মিনিং ওটা তো ত্বরান্বিত করা টাইপ হ্যাঁ, কিছু। এক্সপেডিয়েট মানে হচ্ছে কোনো কিছুকে স্পিড আপ করা, এক্সপেডিয়েট। কিন্তু এটা এক্সপেডিয়েট না এক্সপেডাইট, এটা একটা ব্যাপার আছে। তবে এক্সপেডিয়েটও বলা হয়। এটাকে ত্বরান্বিত করা বলে, কোনো কিছুকে সময়ের সামনে এগিয়ে নিয়ে যাওয়া, প্রম্পট করা। ঠিক আছে, প্রম্পটলি কোনো কিছু করা। সো এটা উল্টাটা হতে পারে, তার মানে এটা হতে পারে তার কি এক্সপেডিট হতে পারে কি বলতো? অ্যান্টোনিম। কি হতে পারে? তুমি কি অ্যান্টোনিম হিসেবে বলছো? মনে হয় না। সাজাদ, তুমি অ্যান্টোনিম হিসেবে বলছো? এটা না একটা ভাই, অ্যানালজিতে ছিল ওই অ্যানালজিতে বুঝছিলাম তো এই জন্য মাথায় হঠাৎ করে ওয়ার্ডটা আসলো। এক্সপেডিট হতে পারে কি? এটা অ্যান্টোনিম হতে পারে। অ্যান্টোনিম, অ্যান্টোনিম তার মানে এটা ক্যারি আউট হতে পারে, চালিয়ে যাওয়া। ওকে। of this country, the people of this country protested. তারা কি করেছিল? প্রোটেস্টেড মানে কি? অ্যাকচুয়ালি প্রোটেস্ট মানে হচ্ছে আলটিমেটলি কোনো কিছুর বিরুদ্ধে বলা। কোনো কিছুর বিরুদ্ধে তুমি হচ্ছে ঘোষণা করা যে না, এটা আমি চাই না, বা এটার বিপরীতে আমি আছি, এটা আমি কোনোভাবেই মানতে পারি না। তাহলে প্রোটেস্ট করা। তাহলে আলটিমেটলি হোয়াট ইউ মিন বাই প্রোটেস্ট? হোয়াট ইজ প্রোটেস্ট? টু বলো, শেষ। প্রোটেস্ট কি? স্ট্রাইক বলা যায় না? বলা যায়? আর ডিসঅ্যাপ্রুভমেন্ট। আলটিমেটলি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তো এটা করে, তাই না? ডিসঅ্যাপ্রুভমেন্ট। ওকে দিলাম। কেমন হবে? ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রিমেন্ট না, ওইটাও নিলাম। এই জন্য হইতেছে রে, ক্লাস নিতেছি এনে গরমে বৈশা বৈশা এনে চানাচুর খাওয়া চলতেছে না। গ্যাস হবে, গ্যাস। বোকা ছেলে, রাতে এগুলো খায় না। ঠিক আছে, ক্ষুধা লাগলে অন্য কিছু খাবো যেটা গ্যাস হয় না। তারপরে দেখো, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক। অবজার্ভ মানে কোনো কিছুকে কি করা? পালন করা। ঠিক আছে, কি বলছে? অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক। তাহলে চিন্তা করো, অবজার্ভের আমরা সিনোনিম কি বলতে পারি বলো তো একজন? কি হতে পারে অবজার্ভ? ফলো। 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 ওকে, আর সহজ করে বলো। অবজার্ভ, লুক আফটার। দেখাশোনা করা ডন হিসেবে হয়। জেনারেল স্ট্রাইক অবজার্ভ করা মানে মেনটেইন করা। এখানে মূলত কি বুঝাইছে? অনেক ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। লুক আফটার দেখাশোনা করা, সেটা অবজার্ভ হতে পারে 100%, বাট এখানে অবজার্ভটা হচ্ছে কি? মেনটেইন করা। কি করা? অ্যাকর্ডিং টু দিস প্যাসেজ অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, তার মানে কি?
মেনটেইন দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি, যেটা কিনা আমরা শান্তিভাবে তোমাদেরকে বলেছি যে তোমরা যারা যারা সরকারি কাজ করতেছিলে সবাই কি করো, তোমরা হচ্ছে এটাকে মেনটেন করো যেন তোমরা এগুলো বন্ধ করো, এই কাজগুলো, ঠিক আছে? পিসফুলি একটা অ্যাডভার্ব। I told them shut down all mills and factories, তার মানে সকল ধরনের কলকারখানাগুলোকে বন্ধ করে দেন। শাট ডাউন, শাট ডাউন মানে কি? কোনো কিছুকে স্টপ করা, টু স্টপ সামথিং, ঠিক আছে? শাট ডাউন আমরা সহজ ভাষায় বলতে পারি টু স্টপ সামথিং। ওকে, আচ্ছা, আর কি বলা যায় বলো? মিলস এন্ড ফ্যাক্টরিজ, আর পিপল রেসপন্ডেড, রেসপন্ড মানে কি? কোনো কিছুর সাথে কি করা, ঠিক আছে, হ্যাঁ আছি ভাই আছি, আছেন একটা ভিডিও ভাইরাল হইছে, আসি রে আসি, তাহলে এটা হ্যাঁ রেসপন্ডেড, তার মানে কি? কোনো কিছুর একত্ব মানে একাত্মতা প্রকাশ করা। তাহলে ইংলিশে কি বলতে পারি? চিন্তা করো, চিন্তা করো, তোমার মাথায় আছে এগ্রিড, রিপ্লাই, কি করা, জোরে বলা, উনি রিপ্লাই, রিপ্লাই, রিপ্লাই মানে তো ঠিক আছে, বাট রেসপন্ডেড টু মাই কল যদি হয় তার মানে তারা এটা অবজার্ভ করতেছিল, এইটা আসল জিনিস। তাহলে তারা ছিল রেসপন্ড মানে তারা কি করছিল, তখন চিন্তা করো, আর পিপল রেসপন্ডেড টু মাই কল, অ্যাগ্রিড হতে পারে না? এগ্রিড, টু অ্যাগ্রি, অ্যাগ্রি উইথ সামওয়ান, রেসপন্ড, ঠিক আছে? মনে রাখবা এই ধরনের জিনিস যদি এমসিকিউ আসে, ধরো এই যে কিছু সিনোনিম অ্যান্টোনিমের সাথে সাথে ইংলিশ টু ইংলিশ মিনিং যে আসে, যে এটার অর্থ কি তুমি মিলাই ফেলতে পারবা, তুমি যদি এই সিনোনিম অ্যান্টোনিমের খেলাটা বুঝো, বা তুমি যদি মানে 1 by 1 যে মিনিংটা ধরতে পারো, তাহলে কিন্তু এগুলো কোনো ব্যাপারই, ঠিক আছে? এগুলো কোনো ব্যাপারই না। ওকে, হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, আমরা কি, সরি রেসপন্ড টু মাই কল, দে কেম টু দা, তার মানে কি রেসপন্ডেড টু মাই কল হচ্ছে কি? টু টেক সামথিং পজিটিভলি। ধরো এটা যদি আসে যে রেসপন্ড টু মাই কল বা রেসপন্ড টু এনিওয়ানস কল, রেসপন্ড টু এনিওয়ানস কল, এইটা আসলো পরীক্ষায়, তুমি কি দিবা? এনিওয়ানস কল, কি বলবা? রেসপন্ড টু এনিওয়ানস কল মানে হচ্ছে, বলো কি বললাম মাত্র? টু রেসপন্ড, টু এগ্রিড, অ্যাগ্রি, টু অ্যাগ্রি অথবা you know take something positively. ওকে, তারপরে বলছেন যে they came to the streets spontaneously, অবশ্যই এটাও একটা অ্যাডভার্ব, spontaneously, spontaneously যদি অ্যাডভার্ব হয় স্বতঃস্ফূর্তভাবে, spontaneously মানে কি? স্বতঃস্ফূর্তভাবে, তাহলে কি হতে পারে বলো তো? spontaneously, উইলিংলি, willingly, very good, spontaneously দিয়ে হতে পারে willingly। আর একটা সহজ কোনোটা যদি মনে পড়ে কারো, বলো, যেটা কোনো এফোর্ট দিতে হয় না, অনেক সময় আছে না জোর করে এফোর্ট দিয়ে তারপরে কিছু করতে হয়, আরেকটা হচ্ছে কি উইদাউট এনি এফোর্ট, মনের আশাতে, মানে উইলিংলি করে, তাহলে এফোর্ট, এফোর্টলেস, এফোর্টলেসলি। আরো একটা হতে পারে যে কোনো কিছু সে জানেই না, যেমন গণতন্ত্র মুক্তি পাক, একটা ইয়া ছিল না, একটা পিচ্ছি আসছিল যে, ও কেন আসছিল? ও আউট অফ ইম্পালস আসছিল, ঠিক না? ওই ছবিটার লোক কিন্তু এখনো বেঁচে আছে, কিছুদিন আগে একটা ইয়া হয়েছিল। তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে, সাধারণ জ্ঞানে বলা যায় না, ঠিক আছে? যদি তোমাদের সি ইউনিটে সাধারণ জ্ঞানটা মুখ্য না, তারপর বললাম আর কি, কেউ যদি বি ইউনিটে পরীক্ষা দাও, তাহলে এই যে লোকটা যে কিনা এরকম করছিল, সে লোকই বলতে হবে, বিকজ তখন তার অনেক ইয়া ছিল, পিচ্ছি টিচ্ছি বলাটা ঠিক না, সে এখনো বেঁচে আছে। খুব ইন্টারেস্টিং একটা স্টোরি, আমি দেখেছিলাম, বলেন না? হ্যাঁ, ইয়েস, got it, yeah.
ওকে, তারপরে কি আছে? উই হ্যাভ হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন। ইন রিটার্ন মানে হচ্ছে কি পরিবর্তে, বাংলা আমরা কি বলি? পরিবর্তে। তাহলে কি হতে পারে? বাউন্টি। বাউন্টি, পেইড ব্যাক বাউন্টি, ওইটা মনে আছে না? হতে পারে, নট ব্যাড। বাট আর কি হতে পারে ইন রিটার্ন? বলো, what do you mean by in return? Give back in return. হ্যাঁ বলো, কি যেন বলতেছিলা? থেমে গেল কেন? এটা একটা ফিডব্যাক হইতে পারে ভাইয়া। আরে বোকা, কোনো কিছুর এক্সচেঞ্জ করা, রেসপন্স করা, এগুলোই তো ইন রিটার্ন। কি বলবা? সুন্দর করে সাজায় বলো, এগুলো তো বুঝো মাথায়, আমি বুঝতেছি যে ভাই, বাট সাথে কি বলবা? ইন এক্সচেঞ্জ, আর এক্সচেঞ্জ। আর আর কি হতে পারে? তিনটা জিনিস হতে পারে, তিনটা জিনিস ইন রিটার্ন। দেখো, ইন রিটার্ন তিনটা জিনিস হতে পারে। একটা হচ্ছে অ্যাজ এ রেসপন্স, কি হতে পারে? অ্যাজ এ রেসপন্স। আরেকটা কি হতে পারে? ইন এক্সচেঞ্জ, যেটা বললাম। আরেকটা কি হতে পারে? রিওয়ার্ড। রিওয়ার্ড ফর। ওকে, চলো তারপরে কি বলছে? যে দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি, মানে আমাদের যে টাকা ছিল সেই টাকা দিয়ে যারা আর্মস কিনছে, মানে অস্ত্র শস্ত্র কিনছে, টু ডিফেন্ড আস ফ্রম এক্সটার্নাল এনিমিজ আর নাও ইউজিং দোজ আর্মস অন দ্য পুয়ার। তার মানে মূলত বহির্বিশ্বের শত্রুর সাথে লড়াইয়ের জন্য, এক্সটার্নাল ইন্টারনাল এগুলো আমরা পড়েছি, যেটা করার কথা ছিল এক্সটার্নাল এনিমিজের সাথে, সেটা হচ্ছে এখন উল্টা আমাদের উপর। দে আর নাও ইউজিং দোজ আর্মস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অস্ত্র শস্ত্র, তার মানে কি গানস, বুলেটস, এভরিথিং, সবকিছু মিলিয়ে হচ্ছে আর্মস, ঠিক আছে? অন দ্য পুয়ার তার মানে গরিব দুঃখীদের উপর। দ্য রেস্ট, রেস্ট মানে কি বলো? এটা খুব ইম্পর্টেন্ট, কেন জানো? মানে এটা হচ্ছে ওই উইলিয়াম শেক্সপিয়ারের অনেকগুলো প্লে রাইটে ছিল রেস্ট। রেস্ট মানে হ্যাঁ বলো, নিপীড়িত না, নিপীড়িত বাংলায় কি হতে পারে? ইংলিশে নগণ্য, নিষ্পেষিত, আনফরচুনেট। হ্যাঁ আনফরচুনেট হতে পারে। আর আনফরচুনেট হলে আনলাকিও হতে পারে, বাট আনলাকি হতে পারে। সহজ একটা ওয়ার্ড ট্রিভিয়াল, আমরা তুচ্ছ হিসেবে ইউজ করি এটাকে, কিন্তু এখানে ট্রিভিয়ালটা মানুষের একটা কন্ডিশনকে বোঝাতে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? আর মিজারেবল দিতে পারো, ঠিক আছে? মিজারেবল, পিটিফুল, এগুলো এটার সাথে যায় ভালো। ঠিক আছে, দ্য ডাউন ট্রোডেন পিপল, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। হোয়াট ডু ইউ মিন বাই ডাউন ট্রোডেন? এইটাও নিপীড়িত কিন্তু। তো রেস্ট দুইটাই একই নেবে। অন্তভাগ্য, তার ডাউন ট্রোডেন মানে আরো সহজ, নিপীড়িত। হ্যাঁ ভাইয়া বলো, কি দিতে পারো তাহলে? দুইটাই সেম ওয়ার্ড না ভাই? প্রায় সেম, প্রায়, নট ফুললি সেম বাট প্রায় সেম। দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অপ্রেসড দিতে পারো, ডাউন ট্রোডেন হতে পারে কি অপ্রেসড। আর কি হতে পারে বলো? হেল্পলেস দিতে পারো, হেল্পলেস এন্ড ডিস্ট্রেসড। এর বেশি জানা দরকার নাই, ডোন্ট থিঙ্ক এর বাইরে দিবে কখনো, দেয়। হেল্পলেস, ডিস্ট্রেসড, ওকে, ডিস্ট্রেসড। বুলেটস আর বিং এইমড অ্যাট, এই যে পরীক্ষায় বহুবার আসছে এটা, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তাক করা। তাহলে বুলেটস আর বিং, বিং এর পরে V3 আছে, যে গ্রামাটিক্যাল নিয়ম একটু আনলাম আবার। তাহলে বুলেটস আর বিং এইমড অ্যাট হুম? দেয়ার হার্টস। উই কনস্টিটিউট দ্য মেজরিটি, কনস্টিটিউট মানে টু ফর্ম, কনস্টিটিউট মানে কি টু ফর্ম। তাহলে কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, বাট whenever we Bengalis have tried to assume power, they have used force on us. অর্থাৎ আমরা যখনই পাওয়ারের প্র্যাকটিসটা করতে গেছি, তখনই তারা আমাদের উপরে কি করেছেন? তারা আমাদের উপর এরকম জুলুম করেছেন। they have used force on us, আমাদের উপর এরকম জুলুম, নির্যাতন করেছেন। এটাকেই তারা ফোর্স অন আস বলে বলেছে। তারপরে দেখো, এটা একটু সহজ, এই লাইনটা পর্যন্ত পড়াই। আই হ্যাভ হ্যাড এ টক, এই হ্যাভ এর পরে হ্যাড আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে বোঝাচ্ছে। আই হ্যাভ হ্যাড এ টক উইথ, এই টকটা এখানে নাউন,
উইথ মিস্টার ইয়াহিয়া খান। তো আমি বলছিলাম, মনে আছে যারা যারা ক্লাস করছো তারা যদি মনে করে থাকো, টকের পরে টু বসে, আমি বলছিলাম যে তোমাদের টেক্সট বইয়ে টকের সাথে কি আছে, উইথ এর ব্যবহারও আছে। ঠিক আছে, এই হচ্ছে সেই উদাহরণটা। আই হ্যাভ হ্যাড এ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, আই ডোন্ট থিঙ্ক। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা আজকে রাখি, এর বেশি আর না যাই, বিকজ ইট উড বি ম্যামাথ। এই ইউনিটটার জন্য 2টা ক্লাসই লাগবে, কিছু করার নাই। এন্ড হ্যাঁ বলো, শুনতেছি। ওই যে একটা লাইন ছিল ইমপ্লিক্ট অন, মনে হয় ওই যে আপনি এটাকে ট্রানজিটিভ ভার্ব বলছিলেন, ওই লাইনটা একটু বাইর করবেন। হ্যাঁ, এই যে দেখো তো এখানে না, আসলো এই যে, বলো। যে এটা ভাইয়া ট্রানজিটিভ ভার্ব হবে না ইনট্রানজিটিভ হবে? এটা এখানে ইমপ্লিক্ট যদি ভার্বের পরে কি অবজেক্ট বসতে পারে? না, এখানে এখানে অনটা ভাইয়া কি প্রিপোজিশন না? তো তো ভাইয়া ইয়ার পরে মানে ট্রানজিটিভ ভার্বের পরে কি ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ এটা যদি একটা প্রিপোজিশনাল ফ্রেজ যদি বসে, তাইলে কি এটা অবজেক্ট না? আমাকে বুঝে এটা অবজেক্ট কিনা বা এক্সটেনশন না, এটা হচ্ছে জানার বিষয়। আমাকে এটা বলো বুঝে যে অবজেক্ট না কিনা বা এটা এক্সটেনশন না কিনা। ওয়ার্ডস তো আসে, আমি কি ভাই অবজেক্ট মনে হচ্ছে না আমার, এই জন্য বসাতে পারি? মানে অন আওয়ার পিপলটাকে অবজেক্ট মনে হচ্ছে না, মানে অ্যাডভার্বিয়াল হিসেবে ধরতেছি আমি। ইনফ্লিক্ট অন আওয়ার পিপল, হ্যাঁ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে চিন্তা করলে ফ্রেজ গুলো অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করতে পারে। যেটাই হোক না কেন, আমার অবজেক্ট তো অবজেক্ট না, মানে অবজেক্ট কেন? অ্যাডভার্বিয়াল কি কোনো কিছুর বাইরে? তার মানে কি ব্যাপারটা হচ্ছে বার্ডস ফ্লাই অ্যাট লার্জ, হ্যাঁ, ইন দ্য স্কাই। বলতেছিলাম যে মানে অ্যাডভার্বিয়াল তার অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না আমি ধরলাম, কিন্তু এটা প্রিপোজিশন হিসেবে বসতে পারবে না এমন তো কোনো ইয়া আছে? আমরা যে বলি ভাই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় অবজেক্টের, সেক্ষেত্রে এটা কেমনে পাই এটা মিলাইতে পারতেছি না, এই জন্য। আচ্ছা, ভালো কথা বলছো। তাহলে চলো প্রশ্ন করো, দেখো কি বলছে, প্রশ্নটা করো। এটা একটা একটু ডিফারেন্ট লাইন ছিল। দেখো, বেঙ্গলস হিস্ট্রি অফ দোজ ইয়ার্স, তার মানে বেঙ্গলের বাংলার হিস্ট্রি অফ দোজ ইয়ার্স, এইটা কিন্তু এটার পুরা অংশটা। এবং অফের পরে দোজ ইয়ার্স কে এখানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আনিনি, এই জন্য বেঙ্গলস হিস্ট্রি হচ্ছে একটা সিঙ্গুলার থিং, তাই তার সাথে ইজ বসেছে, তাই না? ওই যে দেখো ইজ দেখা গেছে। ওকে, জি ভাইয়া। ইজ ফুল অফ স্টোরিজ, খেয়াল করো, ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল। তার মানে এইটা মানে ফুল অফ স্টোরিজ ছিল, যে দুঃখের, দুর্দশার, আমাদের উপর অত্যাচারের, ঠিক আছে, ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল, আমাদের উপর মানে কি দিয়েছিল, আমাদের এমনি বলছিল বাংলাটা যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই হিসেবে তো অবশ্যই আমাদের উপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছিল। কি চাপিয়ে দেওয়া হয়েছিল? টর্চার চাপিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, অবজেক্ট তো বারবার আগে চলে গেছে, তাইলে ওইটা বলতেছিলাম অন আওয়ার পিপলটা অবজেক্ট না ভাই? না মানে অবজেক্ট হিসেবে না, বাট অবজেক্ট হিসেবে তুমি চিন্তা করো যে কি দিছিল সে একটা কোয়েশ্চেন, বাট ইনফ্লিক্টেড হুম, আর শুধু ইনফ্লিক্টেড লিখা দিলাম কথার কথা। তারপরেও কি বলতে পারতাম কিনা, এটা তোমার কোয়েশ্চেন হতে পারে। দ্যাটস আ নাইস থিং, যে ভাই আমি ইনফ্লিক্টেড পরে ফুল স্টপ দিছি, অন আওয়ার পিপল বাদ দিছি, এবার বলেন কি হইতে পারে। এটা একটা কোয়েশ্চেন, সুন্দর, ভালো বলছো, যে ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড। তো এখন আসতে পারে তো কাদের উপর আসতে পারে না প্রশ্ন, বা কিসের উপর? ইন এ ওয়ে তুমি আনতেছো, টানতেছো, এই হচ্ছে কথা। ঠিক আছে, সমস্যা নেই, আমাদের ফ্রেজের ক্লাস আছে, তখন আমরা অনেক অনেক এক্সাম্পল পড়বো, এক্সাম্পলের অভাব নাই, অনেক টাইপের এক্সাম্পল পড়বো, একটা গ্রামার বইও নিয়ে আসবো, ওইখান থেকেও পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, এক্সাম্পলের কোনো ঘাটতি না থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নিজেদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আমি আবারও বলতেছি, যারা আসি আমরা নিজেরা যদি প্র্যাকটিসটা না করি, তাহলে দিন শেষে কোনো লাভ নাই। এখন আমি যদি বলি ফার্স্ট পেপারটা এখন কি করব আমরা, মানে ফার্স্ট পেপারটা আমার ক্লাসের সাথে যতটুকু পারো করো, টেনে টেনে করো, লাইভে না করতে পারলে করো, বাট করে ফেলো। তো আমি চেষ্টা করবো যে যত বেশি কোয়েশ্চেন আনা যায় এখান থেকে। ঠিক আছে, এবং তার সাথে আমি টানা শুধু ফার্স্ট পেপার ক্লাস করাবো না, সো এটা নিয়েও কোনো টেনশন।
আমি হয়তো ভাইয়া, শুধু আগামীকাল আরেকবার করাবো, কারণ এটার সাথে আমি শেষ করি, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তারপরে তুমি আবার জিজ্ঞাসা করো। তো তার সাথে সাথে আমাদের অন্যান্য ক্লাসও চলতে থাকবে, টানা ফার্স্ট পেপার কখনোই হবে না, সো প্যারা নেই। ঠিক আছে, বলো এবার। ভাইয়া, যে মানে আপনি তো পুরো পিডিএফটা দিতে পারবেন না, যদি স্ক্রিনশট দিয়ে ক্লাসের লেকচারটা দিন আমরা একটু এখন একবার রিভিশন দিয়ে নিতে পারতাম, ওইটা বুঝছিলাম। ঠিক আছে, তাহলে আমি দেখি স্ক্রিনশট দিয়ে করি। স্ক্রিনশট দিয়ে আমি গ্রুপে পোস্ট করতে পারি, কিন্তু বোঝা যাবে কি আদৌ? এত লেখা ইজিবিজি। আচ্ছা দেখি। মানে একবার রিভিশন দিতে পারবো ওই জন্য বলছিলাম ভাইয়া। হ্যাঁ, আমিও বুঝতে পারছি। ঠিক আছে, আমি দেখতেছি এটা, এখনই দেখতেছি। একটু সেভ করে তারপর একটু ইয়া মারি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, সেভ মারি এটাকে। আল্লাহ হাফেজ, এন্ড পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো প্লিজ। মানে যেটা মানে ভুলেও বন্ধ করিও না, সেটা হচ্ছে প্র্যাকটিস, বিকজ আই বেট অন ইউ যে তোমরা পারবা, যে বিকজ ইউ গাইজ আর ইন্ডাস্ট্রিয়াল। সো আই হোপ যে আহ, এই যে তোমাদের পরিশ্রমটা, এইটাকে তোমরা লিস্ট ফলে পর্যবসিত করতে পারবা। তার মানে কি অ্যান্সার ইংলিশ কি হবে বলো? ফলে পর্যবেসিত করতে পারবা, কি হবে ইংলিশ? এই যে সাকসেসফুল। হ্যাঁ, সব জায়গায় সাকসেসফুল কি এটা? এন্ড ইন সাকসেস। হ্যাঁ, এন্ড ইন সাকসেস, রেজাল্ট ইন কি? সরি, রেজাল্ট। হুম। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ভালো থাকো। দেখা হবে আগামীকাল, আবার আমরা পড়বো ইনশাল্লাহ। এন্ড অফকোর্স যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অন্যান্য টপিকও প্র্যাকটিস এবং পড়া অব্যাহত রাখতে হবে। মাস্টার বই পড়তে থাকো, কম্পিটিটিভ ইংলিশ পড়তে থাকো, যার কাছে যে বই আছে প্র্যাকটিস করতে থাকো, থেমো না এক মুহূর্তের জন্য, ঠিক আছে? অন্যান্য সাবজেক্ট তো আজকে পড়বা। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, গুড নাইট। আসসালামু আলাইকুম ভাইয়া।